হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। আদিত্য নূরকে কোলে নিয়ে নিজের রুমে এলো। নূর আদিত্যের কোলে থেকে রুমের চারিদিকে চোখ বুলিয়ে নিচ্ছে। এই বাসায় সবকিছু ওর কাছে বিস্ময়কর লাগছে। এত বড় কারো রুম হতে পারে তা জানা ছিল না ওর। আদিত্য নূরকে এনে আস্তে করে বেডের ওপর বসিয়ে দিল। এই বেডটা তো সোফার চেয়েও নরম। নূরের মনে হচ্ছে ও কোনো স্পঞ্জ কেকের মাঝে ডুবে যাচ্ছে। নূর দুই হাত দুই পাশে বেডের ওপর রেখে হাতে ভর দিয়ে বসা অবস্থায় হালকা ওঠানামা করতে লাগলো আর হাসতে লাগলো। আদিত্য শুধু মুগ্ধ নয়নে ওর নিষ্পাপ বউটাকে দেখছে। এই পরীটা এখন ওর, এখন থেকে সবসময় ওর কাছে থাকবে, সবসময় এই হাসি মুখটা দেখতে পাবে। ভাবতেই নিজেকে কেমন সুখী সুখী মনে হচ্ছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, এটা এখন থেকে তোমার ঘর, তুমি এখন থেকে এখানেই থাকবে। পছন্দ হয়েছে তোমার? নূর কিছু না বলে শুধু ড্যাব ড্যাব করে আদিত্যের দিকে তাকিয়ে আছে। আদিত্য আবার বলল, কি হলো, কথা বলছো না কেন? নূর এবার বলে উঠল, আরে আম্মু বলেছে তোমার সব কথা যেন আমি ভালো করে শুনি, তাই তো আমি ভালো করে শুনছিলাম তোমার কথা। নূরের এমন বেকুবের মতো কথা শুনে আদিত্য নিজের মাথাটা অন্যদিকে ঘুরিয়ে একটু হেসে নিল। তারপর আবার স্বাভাবিক হয়ে নূরের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, শোনা হয়ে গেছে, এখন তাহলে উত্তর দাও, রুম পছন্দ হয়েছে? নূর দুই হাত দুই দিকে ছড়িয়ে দিয়ে পরিমাপ দেখিয়ে বলল, হ্যাঁ, এতগুলো পছন্দ হয়েছে। আচ্ছা, তোমার নিশ্চয়ই শাড়ি গয়না পরে অনেক আনইজি লাগছে, তাই না? তুমি এক কাজ করো, এগুলো খুলে হালকা কিছু পরে নাও, আমি তোমার জামা কাপড় বের করে দিচ্ছি, কেমন? আচ্ছা। আদিত্য আগে নূরের গহনাগুলো আস্তে করে খুলে নিল। তারপর উঠে দাঁড়িয়ে নূরের বাসা থেকে দেওয়া ব্যাগ থেকে নূরের জামা কাপড় বের করতে লাগলো। তাড়াহুড়ো করে বিয়ে করায় নূরের জন্য ভালো করে শপিং করতে পারেনি, তাই আপাতত বাসা থেকে আনা জামা কাপড়ই পরতে দিচ্ছে। পরে শপিং মলে গিয়ে নূরের জন্য সবকিছু কিনে নিয়ে আসবে। আদিত্য জামা কাপড় নিয়ে পেছন ফিরতেই ওর চোখ কপালে উঠে গেল। নূর বেড থেকে নেমে দাঁড়িয়ে ঘরেই কাপড় খোলা শুরু করে দিয়েছে। আঁচল অনেকখানি নামিয়ে ফেলেছে। কাদের কাছে সেফটি পিন লাগানো জায়গায় আঁচল ধরে টানাটানি করছে। আদিত্য জামা কাপড় বেডের উপর রেখে তড়িঘড়ি করে নূরের কাছে যেয়ে ওকে আটকে দিয়ে বলল, আরে আরে, কি করছো তুমি? কেন? তুমি তো বললে শাড়ি খুলতে, তাই তো শাড়ি খুলছিলাম। আরে আমি তোমাকে এখানে রুমেই খুলতে বলিনি। তো কোথায় খুলবো? হুম হুম, বাইরে যেয়ে? আচ্ছা, বাইরে যেয়ে খুলছি। কথাটা বলেই নূর দরজার দিকে যেতে লাগলো। আদিত্যর এবার চোখ বেরিয়ে আসার উপক্রম। কি বলে এই মেয়ে, বাইরে গিয়ে শাড়ি খুলবে? আদিত্য আবারও নূরকে আটকে দিয়ে বলল, আরে বাবা, আমি তোমাকে বাইরে যাওয়ার কথা বলিনি। তাহলে? আমি বলতে চাইছিলাম যে তুমি ওয়াশরুমে যে কাপড় চেঞ্জ করো, এই যে এখানে ওয়াশরুম। আদিত্য নূরের হাত ধরে ওয়াশরুমের দরজার সামনে এনে দেখিয়ে দিল। নূর মাথা ঝাঁকিয়ে ওয়াশরুমের ভেতরে গেল, তবে ওয়াশরুমের দরজা আটকালো না। অগত্যা আদিত্য নিজেই দরজাটা একটু চাপিয়ে দিয়ে দরজার পাশে দাঁড়িয়ে রইল। খানিক পরে নূর দরজা আবার খুলে আদিত্যর দিকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে বলল, আমি খুলতে পারছি না তো। আম্মু এতগুলো পিন লাগিয়ে দিয়েছে, তুমি খুলে দাও না হিরো। আদিত্য একটা শুকনো ঢোক গিলে করুণ কণ্ঠে বলল, আমি? হ্যাঁ তুমি, আসো না, খুলে দাও। আদিত্য পড়ে গেল মহা মুশকিলে। নিজের বউ হলেও নূর অনেক অবুঝ, আর এই অবস্থায় নূরকে চেঞ্জ করাতে গেলে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা কষ্টকর হয়ে যাবে। আদিত্য কিছু একটা ভেবে বলল, তুমি একটুখানি দাঁড়াও, আমি এখনই আসছি। কথাটা বলে আদিত্য বেরিয়ে গেল। একটু পরে একজন বয়স্ক মহিলাকে সাথে নিয়ে রুমে এলো আদিত্য। মহিলাটি অনেক বছর ধরে আদিত্যের বাসায় কাজ করছে। আদিত্যর অনেক বিশ্বস্ত। আদিত্য নূরের কাছে এসে বলল, উনি মিনু আন্টি, উনি তোমাকে সাহায্য করবে, ঠিক আছে? আচ্ছা। মিনু আন্টি ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজা আটকে দিল। তারপর নূরকে চেঞ্জ করিয়ে দিল। একটু পরে মিনু আন্টি দরজা খুলে বেরিয়ে এসে আদিত্যকে বলল, আদি বাবা, হয়ে গেছে? আমি বৌমনির কাপড় পাল্টে দিয়েছি, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, আর হ্যাঁ, আমাদের খাবার রুমে পাঠিয়ে দিয়েন। মিনু আন্টি ঠিক আছে বলে চলে গেলেন। একটু পরে নূর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। পরনে একটা ঢিলা টি শার্ট আর স্কার্ট পরা। হাত মুখ ধোয়ার কারণে সামনের চুলগুলো ভিজে কপালে লেপ্টে আছে। এই অতি সামান্য রূপটাও যেন আদিত্যর কাছে অলৌকিক লাগছে। আদিত্য মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। তার বউটা সত্যি একটা এঞ্জেল, আদিত্যর এঞ্জেল।
আদিত্য একটা তোয়ালে হাতে নিয়ে নূরের কাছে গিয়ে নূরের মুখটা আলতো করে মুছে দিল। তারপর নূরের হাত ধরে এনে বেডে বসিয়ে দিয়ে বলল। তুমি এখানে একটু বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, কেমন? নূর ঠোঁট উল্টিয়ে বলল। কিন্তু আমার তো একা একা ভয় লাগে। আদিত্য টিভি চালু করে দিয়ে বলল। তুমি ততক্ষণ টিভি দেখো, না হলে আমার মোবাইল দেখো। ভয় নেই, আমি এক্ষুনি চলে আসব। আচ্ছা। আদিত্য নিজের মোবাইলে ইউটিউব চালু করে দিয়ে নূরের হাতে দিল। তারপর তাড়াতাড়ি কাবার থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকলো। অন্য সময় হলে আদিত্য ফ্রেশ হতে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়, তবে আজ আদিত্য 5 মিনিটের ভেতর তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে গেল। যেন ওয়াশরুমে আগুন লেগে গেছে, এমনভাবে তাড়াহুড়ো করে বের হলো। নূরকে রুমে একা একা রেখে ওর চিন্তা হচ্ছিল, তাই এত তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে বের হয়ে এলো আদিত্য। বের হয়ে দেখলো নূর অনেক প্রফুল্ল চিত্তে মোবাইল দেখছে। আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। তখনই রুমের দরজায় কেউ নক করলো। আদিত্য দরজা খুলে দেখলো সার্ভেন্ট খাবার নিয়ে এসেছে। আদিত্য খাবারের ট্রেটা হাতে নিয়ে নূরের সামনে এসে বসলো। নূরের দিকে তাকিয়ে বলল। নাও, মোবাইল রেখে এখন খেয়ে নাও। নূর ফোনের দিকে তাকিয়ে থেকেই বলে উঠল। না, আমি খাবো না, আমার খিদে নেই, আমি মোবাইল দেখছি। আরে তাই বললে হবে নাকি? খাবার না খেলে অসুস্থ হয়ে পড়বে তো। বললাম না আমি খাবো না, আমার খিদে নেই তো। আচ্ছা ঠিক আছে, তুমি মোবাইল দেখো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। না, আমি খাবো না। তাহলে কিন্তু আমি মোবাইল নিয়ে নেব। না না, মোবাইল নিও না। তাহলে হা করে লক্ষ্মীমের মতো খাবার মুখে নাও। নূর মোবাইল হারানোর ভয়ে অগত্যা হা করে আদিত্যের হাতের খাবার মুখে নিল। মোবাইল দেখতে দেখতে পুরো খাবার শেষ করলো। নূরকে খাবার খাইয়ে আদিত্যর মনে হলো ও কোনো যুদ্ধ জয় করে ফেলেছে। নূরকে খাওয়ানোর পর আদিত্য নিজেও খেয়ে নিল। তারপর প্লেট গুছিয়ে সার্ভেন্টকে ডেকে তার কাছে দিয়ে দিল। রাত প্রায় 11টা বেজে গেছে। আদিত্য নূরের হাত থেকে মোবাইলটা নিয়ে বলল। অনেক রাত হয়ে গেছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো, না হলে শরীর খারাপ করবে। নূর বলে উঠল। কিন্তু আম্মু তো নেই, আমার আম্মু লাগবে, আম্মু এনে দাও। আদিত্য নূরের গালে আলতো করে হাত রেখে চিন্তিত সুরে বলল। কেন, কি হয়েছে আমাকে বলো। আম্মু ছাড়া আমি ঘুমোবো কিভাবে? আম্মুই তো আমাকে ঘুম পাড়িয়ে দেয়, না হলে আমার ঘুমই আসে না। আদিত্য মুচকি হেসে বলল। আম্মু নেই তো কি হয়েছে, আমি আছি না। এখন থেকে তোমার যা লাগবে আমাকে বলবে, আমি তোমার সব কিছু করে দেব। এখন আসো, তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আদিত্য নূরকে শান্ত করে বালিশে শুইয়ে দিয়ে নূরের পাশে কাত হয়ে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। 10 মিনিট পার হয়ে গেলেও নূরের চোখে ঘুম নেই। নূর চোখ পিটপিট করে আদিত্যের দিকে তাকাচ্ছে। আদিত্য সেটা দেখে বলল। কি হলো, ঘুমাচ্ছ না কেন? ঘুম আসছে না তো, তুমি একটু গান গাও না। আমার ঘুম না আসলে আম্মু আমাকে গান গাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তুমিও গান গাও না, তাহলে ঘুম আসবে। আদিত্য একটু অবাক হয়ে বলল। গান? হ্যাঁ, গান। তুমি গান পারো না? আদিত্য একটু অপ্রস্তুত হয়ে পড়ল। আদিত্য ছোটবেলায় গান গাইতো, কিন্তু ওর বাবা মা মারা যাওয়ার পর থেকে আর কখনো গান গায়নি। কিন্তু নূরের জন্য এখন গান না গাইয়েও উপায় নেই, তাই আদিত্য জোরপূর্বক হেসে বলল। তুমি চোখ বন্ধ করো, আমি গান গাইছি। নূর বাধ্য মেয়ের মতো এক ফালি হাসি দিয়ে চোখ বন্ধ করে নিল। আদিত্য নূরের মাথায় হাত বোলাতে বোলাতে নূরের দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে থেকে নূরের সাথে দেখা হওয়ার মুহূর্ত থেকে ওর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে মুচকি হেসে গেয়ে উঠল। मैं जितना तुम्हें देखूं मानिए ना भरे, मैं जितना तुम्हें सोचूं मानिए ना भरे, इन आँखों में झलकता है मेरा प्यार तेरा प्यार, कहीं तुझ में धड़कता है मेरा प्यार तेरा प्यार, मेरा प्यार तेरा प्यार। গান শুনতে শুনতে নূর ঘুমিয়ে গেছে। আদিত্য মুচকি হেসে নূরের কপালে একটা চুমু দিয়ে দিল। তারপর নিজেও নূরের পাশে শুয়ে পড়ল। নূরের দিকে কাত হয়ে শুয়ে নূরকে দেখতে দেখতে একসময় ঘুমে তলিয়ে গেল। জানালার স্বচ্ছ কাচ ভেদ করে পর্দার ফাঁক দিয়ে সকালের মিষ্টি রোদ এসে ঘর আলোকিত হয়ে গেল। ঘড়ির কাঁটায় 7টা বাজতে রোজকার নিয়ম মাফিক আদিত্যের ঘুম ভেঙে গেল। ঘুমের লেশ ছাড়িয়ে চোখ খুলতেই বুকের ওপর ভারী কিছু অনুভব করল আদিত্য।
আদিত্য এবার পুরোপুরি চোখ খুলে তাকিয়ে দেখলো নূর ওর বুকের ওপর মাথা রেখে এক হাত পা ওর শরীরের উপর তুলে দিয়ে ওকে কোলবালিশের মতো পেঁচিয়ে ধরে শান্তিতে ঘুমিয়ে আছে। আদিত্যের সারা শরীর জুড়ে যেন এক ঠান্ডা প্রশান্তির বাতাস বয়ে গেল। মনে হচ্ছে হাজার বছরের খাকা মরুর বুকে শ্রাবণের ঘন বর্ষণ হচ্ছে। সেই বর্ষণে আদিত্যর সব কষ্ট গ্লানি ধুয়ে মুছে যাচ্ছে। আজকের সকালটা যে এত মধুর হবে তা কখনো ভাবতেই পারেনি আদিত্য। নিজেকে অনেক সুখী সুখী লাগছে। এই খুশিটারই অপেক্ষাই তো ছিল আদিত্য, যা ও আজ পেয়ে গেছে। আদিত্য একটা প্রাপ্তির হাসি দিয়ে দুই হাতে নূরকে নিজের সাথে আরো নিবিড়ভাবে জড়িয়ে নিল। কিছুক্ষণ পর নূরকে আস্তে করে বালিশে শুইয়ে দিল। তারপর নূরের ওপর ঝুঁকে আলতো করে গালে হাত বোলাতে লাগলো। হাত বোলাতে বোলাতে আবেগী কণ্ঠে বিড়বিড় করে বলল, আমার অন্ধকার জীবনে নূরের আলো হয়ে এসেছিস তুই। আমার একাকিত্ব জীবনটাকে রংধনুর 7 রঙে রাঙাতে সুখ পাখি হয়ে এসেছিস তুই। তুই আমার জীবনের অ্যাঞ্জেল, হ্যাঁ আমার অ্যাঞ্জেল। আদিত্য নূরের কপালের সাথে নিজের কপাল আলতো করে ঠেকিয়ে লো ভয়েসে বলল, অনেক ভালোবাসি তোকে অ্যাঞ্জেল, কখনো হারাতে দেব না তোকে। অনেক যত্নে এই বুকের খাঁচায় আগলে রাখবো তোকে। তোর উপর কোনো খারাপ ছায়াও পড়তে দেব না আমি। তুই শুধু তোর এই মিষ্টি মুখের হাসিটা দিয়ে এভাবে আমার উপর সুখের বর্ষণ করিস, আর কিছু চাই না আমি। কথাগুলো বলে আদিত্য নূরের কপালে সময় নিয়ে একটা চুমু খেলো। তারপর নূরের গায়ের ওপর ভালো করে চাদর জড়িয়ে দিয়ে উঠে গেল। আদিত্য রোজকার অভ্যাস অনুযায়ী জগিং ট্র্যাকার পরে জগিং করতে গেল। ঘণ্টাখানিক পর আদিত্য জগিং থেকে ফিরে এসে দেখলো নূর এখনো ঘুমোচ্ছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে কাবার্ড থেকে কাপড় বের করে শাওয়ার নিতে গেল। 20 মিনিট পরে ওয়াশরুম থেকে বের হলো আদিত্য। নূর এখনো ঘুমে কাদা। আদিত্য মনে মনে বলল, বউটা তো আমার দেখছি একদম ঘুম পাগলি, কিন্তু এখন তো ওঠাতে হবে। এভাবে না খেয়ে ঘুমালে তো শরীর খারাপ করবে। কথাটা ভেবে আদিত্য নূরের কাছে এসে বেডের ওপর বসলো। নূরের মাথায় হাত বুলিয়ে নরম সুরে ডাকতে লাগলো, নূর, এই নূর, গেট আপ মাই অ্যাঞ্জেল, অনেক বেলা হয়ে গেল তো। আদিত্যের ডাকে নূরের চেহারায় বিরক্তির ছাপ দেখা গেল। নূর নড়ে চড়ে আবার উল্টো দিকে কাত হয়ে ঘুমের ভেতরেই বলে উঠল, আম্মু আর একটু ঘুমোতে দাও না, আমার ঘুম শেষ হয়নি। নূরের ঘুমো ঘুমো কণ্ঠ শুনে আদিত্য হালকা হাসলো। আরো অনেকবার নূরকে ডাকলো, কিন্তু নূরের ওঠার কোনো নাম নেই। আদিত্য এবার নূরকে উঠানোর জন্য একটি ট্রিক্স করলো। আদিত্য একটু উঁচু স্বরে বলে উঠল, আরে নূরে বেবিটা কই গেল? বেবিটা কি তাহলে আবার হারিয়ে গেল? আহারে নূরের বেবিটা। নূর হকচকিয়ে এক লাফে উঠে বসে বলতে লাগলো, বেবি? বেবি কোথায়? আমার বেবি? নূর এবার আদিত্যের দিকে কিছুক্ষণ অদ্ভুতভাবে তাকিয়ে আবার আশেপাশে তাকাচ্ছে। তারপর আদিত্যের দিকে তাকিয়ে বলে উঠল, এই তুমি কে? আর এটা কোন জায়গা? আম্মু কোথায়? আদিত্য যেন তবদা খেয়ে গেল। কি বলে এই মেয়ে? বিয়ের প্রথম দিনই স্বামীকে ভুলে গেল। আদিত্য নূরের গালে হাত রেখে বলল, নূর, আমাকে চিনতে পারছো না? আমি তোমার হিরো। কাল তোমাকে এখানে নিয়ে আসছি, মনে নেই? নূর কিছুক্ষণ ভাবলো, তারপর উচ্ছ্বাসিত হয়ে বলল, আরে হ্যাঁ, মনে পড়েছে। আমি কাল এসেছি তোমার সাথে। আমি তো এখন এখানকার রানী, তাই না? আদিত্য ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো। বেচারার দমটা গলায় আটকে গিয়েছিল নূরের কথায়। তবে এখন বুঝতে পারছে নূর ঘুম থেকে আচমকা ওঠায় ওর মস্তিষ্ক হয়তো ব্ল্যাক হয়ে গিয়েছিল, তাই এমন রিয়াক্ট করেছে। আদিত্য এবার মুচকি হেসে বলল, তো রানী সাহেবা, শুধু ঘুমিয়ে থাকলে হবে? ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে হবে না? এখন গুড গার্লের মতো পটাপট উঠে পড়ো। কথাগুলো বলে আদিত্য নূরের হাত ধরে উঠে দাঁড় করালো। তারপর নূরের হাত ধরেই ওয়াশরুমে নিয়ে গেল। আদিত্য নিজেই নূরের ব্রাশে টুথপেস্ট লাগিয়ে বাচ্চাদের মতো নূরকে ব্রাশ করিয়ে দিয়ে নূরের মুখ ধুয়ে দিল। ফ্রেশ হওয়ার পর আদিত্য নূরকে রুমে নিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসিয়ে দিল। টাওয়াল নিয়ে নূরের হাত মুখ মুছে দিল। তারপর চিরুনি হাতে নিয়ে নূরের চুল আঁচড়ানোর চেষ্টা করছে। আদিত্য আগে কখনো এসব করেনি, তাই চুল আঁচড়াতে গিয়ে নূরের চুলে টান লেগে হালকা ব্যথা পেল। নূর একটু আওয়াজ করে বলল, লাগছে তো। আদিত্য তড়িঘড়ি করে বলল, সরি 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 অ্যাঞ্জেল, বেশি লাগেনি তো? আসলে আমি আগে কখনো করিনি তো। তবে চিন্তা করো না, জলদি সব শিখে যাব। নূর ভ্রুকসকে বলল। কিন্তু এই অ্যাঞ্জেলটা কে? আদিত্য মুচকি হেসে বলল, তুমি অ্যাঞ্জেল, আমার অ্যাঞ্জেল। কিন্তু আমি তো রানী, তাই না? সবার জন্য রানী, তবে আমার জন্য তুমি আমার অ্যাঞ্জেল, বুঝেছো? নূর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এতগুলা নাম আমি কিভাবে মনে রাখবো? আদিত্য একটু মুচকি হাসলো। তারপর মোবাইলে ইউটিউব দেখে সাবধানে নূরের চুল বেঁধে দিল।
তারপর নূরের হাত ধরে নিচে ডাইনিং টেবিলের কাছে এলো ব্রেকফাস্ট করতে। নূর বলে উঠল, আমার বেবি কোথায়? আদিত্য একটা সার্ভেন্টকে দিয়ে নূরের বিড়াল ছানাটা এনে দিতে বলল। সার্ভেন্টটা মাথা ঝাঁকিয়ে একটু পর নূরের বিড়াল ছানাটা নিয়ে এলো। নূর হাসি মুখে বিড়াল ছানাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। হঠাৎ আদিত্যের ফোন আসায় আদিত্য ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে গেল। অফিসের কিছু ইম্পর্টেন্ট বিষয়ে কল এসেছে। নূরের বিড়াল ছানাটা হঠাৎ নূরের কোল থেকে নেমে বাইরের দিকে চলে গেল। নূর ছানাকে ধরার জন্য ওর পিছনে পিছনে গেল। বাইরে এসে কিছুক্ষণ দৌড়াদৌড়ির পর নূর ছানাটাকে ধরতে সফল হলো। নূর ছানাটাকে কোলে নিয়ে সামনে তাকালো। এতক্ষণে ও চারপাশটা ভালো করে খেয়াল করছে। বাসার সামনে বিশাল একটা লন, চারিদিকে নানা রকমের সবুজ গাছগাছালিতে ঘেরা, আর মাঝখানে বড় একটা সুইমিং পুল। নূর বিস্ময় নিয়ে সবকিছু দেখছে, মনে মনে বলল, আমার প্রাসাদটা কত সুন্দর। নূর দেখলো চারিদিকে কালো কাপড় পরে কাঁধে বন্দুক ঝুলিয়ে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। এটা দেখে নূর অনেক ভয় পেয়ে গেল। নূর বিড়াল ছানাটাকে কোলে নিয়ে এক ছুটে বাসার ভিতরে চলে এলো। ভেতরে ঢুকে আদিত্যের কাছে দৌড়ে এসে আদিত্যের হাতের বাহু চেপে ধরলো। আদিত্য ফোন রেখে নূরের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কি হলো অ্যাঞ্জেল, কোনো সমস্যা? নূর আদিত্যের হাতটা একটু টান দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হিরো, আমাদের প্রাসাদে না ডাকাত ঢুকেছে। আমরা তাড়াতাড়ি পালাই, চলো, না হলে ওরা আমাদের মেরে ফেলবে। আদিত্য ভ্যাবাচেকা খেয়ে বলল, ডাকাত? হ্যাঁ, ডাকাত। আমি এই মাত্র বাইরে দেখে আসলাম, অনেকগুলো কালো কাপড় ডাকাত ঢিসকা ঢিসকা নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। ঢিসকাও ঢিসকাও? আদিত্য একটু ভেবে হঠাৎ বিষয়টা বুঝতে পেরে হেসে উঠল। আদিত্যকে এভাবে হাসতে দেখে মিনু আন্টি সহ বাসার সব সার্ভেন্টরা বিস্ফোরণ চোখে তাকিয়ে রইল। ওদের যেন বিশ্বাসই হচ্ছে না। আদিত্যকে এর আগে কখনো এভাবে হাসা তো দূরের কথা, কখনো মুচকি হাসতেও দেখেনি। মিনু আন্টি মনে মনে অনেক খুশি হলেন। আদিত্যকে সে অনেক বছর ধরে দেখে আসছে, কিন্তু আজকের মতো খুশি তাকে কখনো দেখেনি। নূর অবাক হয়ে বলল, তুমি হাসছো কেন? আদিত্য হাসি থামিয়ে নূরের দিকে তাকিয়ে বলল, আরে ওরা ডাকাত না, তাহলে? ওরা হলো গার্ডস, মানে পাহারাদার। যেমন প্রাসাদের রক্ষীরা থাকে, তেমনি ওদেরও আমাদের বাসা আর বাসার লোকজনের সুরক্ষার জন্য রাখা হয়েছে, বুঝেছো? ও, কিন্তু ওরা কালো কাপড় কেন পরেছে? আমার কালো কাপড় পছন্দ না, ওদের অন্য রঙের কাপড় পরতে বলবে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো ওরা কি পরবে? তুমি তো এখন এই রাজ্যের মহারানী, তাই না? আচ্ছা ঠিক আছে, নূর কিছুক্ষণ ভেবে বলল, পেয়ে গেছি। ওদের হলুদ আর লাল রঙের কাপড় পরতে বলবে, অনেক ভালো লাগবে দেখতে। আদিত্য মনে মনে হলুদ আর লাল কাপড়ে সার্ভেন্টদের ইমাজিন করতেই ওর হাসি আটকাতে পারছে না। বেচারা গার্ডসদের পুরো জোকার রূপ দিয়ে দিয়েছে নূর। আদিত্য বলে উঠল, আচ্ছা সেসব পরে দেখা যাবে, এখন এসো ব্রেকফাস্ট করে নাও। কথাটা বলে আদিত্য নূরকে চেয়ারে বসালো। নূরের প্লেটে সিদ্ধ ডিম দিতেই নূর লাফিয়ে উঠে বলল, আরে আরে, ডিম দিচ্ছ কেন? হুম হুম। কেন মানে? খাওয়ার জন্য দিচ্ছি, চলো ফটাফট ডিমটা খেয়ে নাও। আরে, তুমি এত নির্দয় কেন হিরো? মানে? এই যে ডিমটা, এই ডিম একটা মুরগি কত কষ্ট করে পেড়েছে, আর তুমি তার ডিমটা এইভাবে বিনা অনুমতিতে নিয়ে এসে সিদ্ধ করে মেরে ফেললে। এখন ওই মুরগিটা নিশ্চয়ই বসে বসে কাঁদছে, তাই না, তার ডিমটার জন্য? আহারে, বেচারি মুরগি। আদিত্য যেন বাকরুদ্ধ হয়ে গেল। একটা ডিম নিয়ে কত ইতিহাস করে ফেললো এই মেয়েটা, এখন কি ওর মুরগির কাছে গিয়ে অনুমতি নিতে হবে? নূর যে না খাওয়ার জন্য এসব তালবাহানা করছে তা ভালোই বুঝতে পারছে আদিত্য। এই মেয়েটাকে খাওয়াতে গিয়ে যে ওর কত প্যারা পোহাতে হবে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে আদিত্য। সেই কখন থেকে আদিত্য এটা ওটা বলে নূরকে খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো মতেই খাবার মুখে তুলছে না। আদিত্যর জীবনে বোধহয় এত এফার্ট ও কোনো কাজেই করেনি। অন্য কেউ হলে হয়তো আদিত্য এতক্ষণে তার হাড্ডি মাংস এক করে দিত, কিন্তু এই মেয়েটাকে মারা তো দূরের কথা, তার দিকে চোখ গরম করে তাকানোরও ক্ষমতা নেই আদিত্যর। এসব দেখে মিনু আন্টি সহ বাসার সব সার্ভেন্টরা অবাকের শীর্ষে। এবার আদিত্যের মতো লোক যাকে শুধু গর্দান উড়াতে দেখেছে, সেই আদিত্য আজ একটা মেয়ের পিছনে আয়ার মতো কাজ করছে। এটা যেন ওদের চোখের ধারণ ক্ষমতার বাইরে। এদের দেখে মনে হচ্ছে যে কোনো সময় এরা অ্যাটাক খেয়ে বসবে। আদিত্য নূরের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল,
খাও না রে বাবা, এমন করছো কেন? দেখো, তুমি খাবার শেষ করলে আমি তোমাকে অনেকগুলো চকলেট দেব। নূর ফট করে বলল। তাহলে আগে দাও। না, আগে খাবে তারপর দেব। তাহলে আমি খাবই না। আচ্ছা, তুমি মোবাইল দেখবে? মোবাইল বা টিভি দেখে খাবে? না, মোবাইল। টিভি দেখতে ইচ্ছে করছে না। আমি ড্যান্স দেখব। আমার ড্যান্স দেখতে ইচ্ছে করছে। হ্যাঁ, তো মোবাইলে বা টিভিতে দেখো, অনেক সুন্দর সুন্দর ডান্স আছে। না না, মোবাইলে বা টিভিতেও না, আমি সরাসরি ডান্স দেখব। আদিত্য একটু থতমত খেয়ে বলল। সরাসরি? কিন্তু সরাসরি কে ডান্স করবে? নূর সোজাসাপটা বলে উঠল। কেন? তুমি করবে। চলো ডান্স করো, আমি তোমার ডান্স দেখব। আদিত্য যেন এবার আকাশ থেকে পড়ল। কি বলে এই মেয়ে? আদিত্য আর ডান্স? মান ইজ্জতের ফালুদা করে ফেলবে মনে হচ্ছে। আদিত্য শুকনো ঢোক গিলে বলল। কি? কিন্তু আমি তো তোমাকে খাইয়ে দিচ্ছি, তাই না? আমি ডান্স করলে তোমাকে খাইয়ে দেব কি করে? নূর কিছুক্ষণ ভেবে মাথা নেড়ে বলল। তাও ঠিক। তাহলে কে ডান্স করবে? হুম। আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, ও তো বেঁচে গেছে। নূর কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে দরজা থেকে দরজার দুইজন গার্ডকে দেখিয়ে বলল। ওই দুই ডাকাতকে বলো ডান্স করতে। আদিত্য নূরের ইশারা অনুযায়ী দরজার দিকে তাকালো। তারপর আর কোনো উপায় না পেয়ে ওই দুই গার্ডদের কাছে ডাকলো। ওরা মাথা ঝাঁকিয়ে সামনে এসে দাঁড়ালো। আদিত্য একটু গলা খাকারি দিয়ে বলল। শোনো রফিকার মুনির, তোমাদের ম্যাডাম তোমাদের ডান্স দেখতে চায়, চলো ফটাফট ডান্স শুরু করে দাও। নূর বলে উঠল। আরে ম্যাডাম না, বলো রানী সাহেবা। ও হ্যাঁ, সরি, তো তোমাদের রানী সাহেবা তোমাদের ডান্স দেখতে চান। গার্ড দুটো যেন হতভম্ব হয়ে গেল। ওদের মনে হচ্ছে ওরা কানে বোধহয় ভুল শুনেছে। ওরা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল। জি ডান্স, কিন্তু স্যার আমরা তো ডান্স পারি না। আরে এমন কোনো কঠিন কাজ না, চেষ্টা করলেই পেরে যাবে। চলো চলো শুরু করে দাও। আদিত্য আরেক সার্ভেন্টকে ডেকে মিউজিক সিস্টেম গান প্লে করতে বলল। নূর মাঝখান থেকে বলে উঠল। বেবি ডল, গানটা চালাও। নূরের কথা মতো বেবি ডল গান চালু করা হলো। গার্ড দুটো এখানে দাঁড়িয়ে আছে। ওরা বুঝতে পারছে না কি করবে। ওদের দাঁড়িয়ে থাকা দেখে নূর বলে উঠল। এই দাঁড়িয়ে আছো কেন? ডান্স শুরু করো। গার্ড দুটো আর উপায় না পেয়ে কোনো রকম হাত পা চালাতে লাগলো। ওদের ডান্স দেখে মনে হচ্ছে ওরা ডান্স নয়, কারোর সাথে মারামারি করছে। এমন ডান্স দেখে সার্ভেন্টদের পেট ফেটে হাসি পাচ্ছে। বেচারারা অনেক কষ্টে আটকে রেখেছে। নূর ওদের ডান্স দেখে খুশি হয়ে তালি বাজাচ্ছে। আদিত্য এই সুযোগে নূরের মুখে খাবার ঢুকিয়ে দিল। নূর ডান্স দেখতে দেখতে খাবার শেষ করে দিল। আদিত্য যেন তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করলো। এরই মধ্যে বিহান ওখানে এসে দাঁড়ালো। গার্ডদের এভাবে ডান্স করতে দেখে বিহান তাজ্জব বনে গেল। বিহান এখনও বোঝার চেষ্টা করছে ওরা আসলে করছেটা কি। বিহান গার্ড দুটোর কাছে গিয়ে বলল। ওই হালারা, তোরা কি করতাছস এগুলা? মাথার স্ক্রু কি সব খুইলা গেছে গা? পাগল গোলাহা নেমতে লাফাইতাছস কেলা? প্যান্টের ভিতরে কি ইন্দুর হান্দাইছে নি? আদিত্য বলে উঠল। আরে ওরা ডান্স করছে, নূর ডান্স দেখতে চেয়েছিল তাই ওরা ডান্স করছে। বিহান বেকুবের মতো একবার আদিত্যর দিকে তাকালো তো একবার দুই গার্ডের দিকে তাকালো। তারপর হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে লুটপাট হয়ে যাওয়ার অবস্থা। নূর শুধু অবাক চোখে বিহানকে দেখছে। লোকটাকে এর আগেও দেখেছে নূর, কিন্তু লোকটা আসলে কে সেটাই বোঝার চেষ্টা করছে ও। বিহান কোনো রকম হাসি থামিয়ে আদিত্যের দিকে তাকিয়ে বলল। কি কইলি তুই? এইটা ডান্স? কথাটা বলে বিহান আবারও হাসা শুরু করলো। একটু হেসে আবার বলল। আর হাসাইস না। এইটা যদি ডান্স হইয়া থাকে তয় আমি হইলাম শাহরুখ খান। এইটারে ডান্স কইয়া ডান্সের এমতে অপমান করণ ঠিক হইতো না। কথাগুলো বলতে বলতে বিহান চেয়ার টান দিয়ে বসে পড়ল। নূর এখনো বিহানের দিকে তাকিয়ে আছে। আদিত্য ব্যাপারটা খেয়াল করে বলল। নূর, ও হলো বিহান, আমার বন্ধু প্লাস ভাই, তুমি ওকে ভাইয়া ডাকবে, কেমন? নূর যথারীতিভাবে ঘাড় কাত করে শিশুসুলভভাবে বলল। আচ্ছা। বিহান আদিত্যর দিকে তাকিয়ে বলল। অফিসে কখন যাবে? আদিত্য মিনু আন্টিকে ডাক দিয়ে বলল। আন্টি, নূরকে রুমে নিয়ে যান, আর আমি না আসা পর্যন্ত ওর সাথেই থাকুন। মিনু আন্টি মাথা ঝাঁকিয়ে নূরকে সাথে করে নিয়ে গেল। নূর যেতেই আদিত্য বলে উঠল। ইয়ার, আমি 2-3 দিন অফিসে যাব না। নূর এ বাসায় নতুন এসেছে, ওকে এখানে একা রেখে যাওয়া ঠিক হবে না। ও একটু এই বাসায় কমফোর্টেবল হয়ে যাক, তারপর যাব। আমি অফিসে বলে দিয়েছি, ইম্পর্টেন্ট কোনো মিটিং থাকলে আমি বাসায় করে নেব। বিহান বলল। ঠিক আছে, তুই জ্যামতে ভালা মনে করস। সকালের বেলা গড়িয়ে দুপুরে এসে ঠেকেছে।
নূর কাল থেকে কিছু না বললেও আজ সকাল থেকে ওর মায়ের কথা মনে পড়ছে। সকাল থেকে আদিত্য নানান কথা বলে এটা ওটা দিয়ে ভুলিয়ে রাখলেও এখন আর ভালো লাগছে না নূরের। বারবার শুধু ওর মায়ের কথা মনে পড়ছে। ঘন্টাখানিক আগে আদিত্য নূরকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। আদিত্যর একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল। নূরকে ঘুমাতে দেখে আদিত্য স্টাডি রুমে গিয়ে ল্যাপটপে মিটিং শুরু করে। এদিকে নূর 20 মিনিট পরে ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে ওর আর কিছুই ভালো লাগছে না। মায়ের কথা মনে পড়ছে শুধু, খুব খারাপ লাগছে। নূর ধীরে ধীরে কাঁদতে শুরু করলো, কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, আম্মু 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 কোথায়? আম্মু যাব আমি, আম্মু চাই। ধীরে ধীরে নূরের কান্নার গতি বাড়তে লাগলো। স্টাডি রুমে আদিত্য হেডফোন লাগিয়ে মিটিং করছে, তাই ওর কান পর্যন্ত নূরের কান্না পৌঁছাচ্ছে না। নূরের কান্নার আওয়াজ শুনে মিনু আন্টি সহ 2-3 জন সার্ভেন্ট আদিত্যের রুমের দিকে গেল। ওরা জানে আদিত্য রুমে নেই, মিটিংয়ে আছে। আদিত্য মিটিং শুরু করার আগে ওদের বলে গিয়েছিল নূরের দিকে খেয়াল রাখতে। সার্ভেন্টরা রুমে এসে দেখলো নূর বেডের ওপর বসে কান্না করছে। মিনু আন্টি নূরের কাছে এগিয়ে এসে বলল, কি হয়েছে রানী সাহেবা, কাঁদছেন কেন? শান্ত হন, আমাকে বলুন কি হয়েছিল। নূর কাঁদতে কাঁদতে বলল, আম্মু চাই আমার, আম্মু যাব, আম্মু এনে দাও না। নূর কাঁদতে কাঁদতে এবার হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। সবাই ওকে থামানোর চেষ্টা করছে, কিন্তু নূর কিছুতেই থামছে না। ধীরে ধীরে নূর অনেক হাইপার হয়ে গেল। কাঁদতে কাঁদতে হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারতে লাগলো। সার্ভেন্টরা অনেক ভয় পেয়ে গেল নূরকে এভাবে দেখে। ওরা কি করবে বুঝতে পারছে না। ভয়ে ওর কাছে কেউ যেতে সাহস পাচ্ছে না। আদিত্য আরও 10 মিনিট পর মিটিং শেষ করে বের হলো। স্টাডি রুমের বাইরে আসতেই হঠাৎ ওর রুম থেকে হইচই এর আওয়াজ শুনতে পেল। আদিত্যর বুকের ভেতর ধক করে উঠল। নূর, আমার নূর ঠিক আছে তো? কথাটা ভাবতেই আদিত্য ওর রুমের দিকে দৌড়ালো। রুমের সামনে এসে দেখলো সার্ভেন্টরা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আদিত্য ওদের কাছে গিয়ে উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে? তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? একজন সার্ভেন্ট ভীত স্বরে বলল, স্যার, ম্যাম হঠাৎ করে অনেক হাইপার হয়ে গেছে, ওনাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। হোয়াট? আদিত্য তড়িঘড়ি করে ভিতরে ঢুকলো। ভেতরে ঢুকে দেখলো নূর এলোমেলো ভাবে পাগলের মতো কিছু ছোড়াছুড়ি করছে আর বলছে, আম্মু চাই আমার, আম্মু কই? নূরের এমন অবস্থা দেখে আদিত্যর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এতটুকু সময়ের মধ্যে ওর পরিটার একই হাল হয়ে গেছে। আদিত্য নূরের দিকে এগিয়ে যেতে যেতে বলতে লাগলো, নূর, মাই অ্যাঞ্জেল, কি হয়েছে আমাকে বলো তুমি। নূরের কোনো হুঁশ নেই। ও শুধু বারবার আম্মু চাই বলে যাচ্ছে আর হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে। আদিত্য যখন কাছে আসতে নেয় নূর তখন হাতের কাছে একটা পেপার ওয়েট পেয়ে সেটা ছুঁড়ে মারে, আর সেটা গিয়ে আদিত্যর কপালে লাগলো। আদিত্য ব্যথা পেয়ে কপালে হাত চেপে ধরে হালকা আওয়াজে করে উঠল। আদিত্যকে ব্যথা পেতে দেখে নূর হঠাৎ করে থেমে গেল। ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। আদিত্য হাত সামনে এনে দেখলো কপাল ফেটে রক্ত বের হচ্ছে। আদিত্য সেদিকে তোয়াক্কা না করে আবার নূরের দিকে এগিয়ে যেতে লাগলো। কিন্তু আদিত্যর কপালের রক্ত দেখে নূর কেমন অন্যরকম হয়ে গেল। ওর চোখের সামনে আবছা আবছা কিছু ভেসে উঠল, যেখানে শুধু রক্ত আর রক্তাক্ত কিছু মানুষ। নূরের শরীর প্রচুর পরিমাণ কাঁপতে শুরু করলো। কেমন শ্বাসকষ্ট হচ্ছে ওর, পুরো শরীর ঘামতে শুরু করলো। আদিত্য কাছে এসে নূরকে ধরতে গেলেই নূর ছিটকে সরে গেল আর কাঁপতে কাঁপতে অস্বাভাবিকভাবে বলতে লাগলো, রক্ত রক্ত। নূরকে এমন করতে দেখে আদিত্য আরো ভয় পেয়ে গেল। ওর অ্যাঞ্জেলটা হঠাৎ এমন করছে কেন? কি হয়েছে ওর? নূরের হঠাৎ প্রচুর মাথা ব্যথা শুরু হয়ে গেল। চোখটা ঝাপসা হয়ে এলো, শরীরটা কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে। নূর আর দাঁড়িয়ে থাকার শক্তি পেল না। আদিত্য কোনো কিছু বুঝে ওঠার আগেই নূর জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। আদিত্যর মাথায় তখন আকাশ ভেঙে পড়ল। কয়েক সেকেন্ডের জন্য অনুভূতি শূন্য হয়ে গেল। আদিত্য দ্রুত গতিতে নূরের কাছে গিয়ে নূরের মাথাটা 2 হাতে ধরে নিজের কোলের মাঝে নিয়ে পাগলের মতো বলতে লাগলো, নো নো নূর, মাই অ্যাঞ্জেল, ডোন্ট ডু দিস টু মি, প্লিজ ওপেন ইউর আইস, টক টু মি। নূর, নূর, প্লিজ চোখ খোলো না সোনা, আমি যা সহ্য করতে পারছি না। নূরের কোনো রেসপন্স না পেয়ে আদিত্য যেন বোধ শক্তিহীন হয়ে গেল। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে ওর। একটু আগেও কত হাসি খুশি ছিল ওর অ্যাঞ্জেলটা, আর এখন কি থেকে কি হয়ে গেল। তখনই বিহান দৌড়ে রুমে ঢুকলো। আদিত্য আর নূরকে এভাবে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি রে, কি হইছে? আদিত্য বিহানের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, দেখ না বিহান, নূরের হঠাৎ কি হয়েছে, ও কথা বলছে না, প্লিজ ডু সামথিং। বিহান আদিত্যর কপালে রক্ত দেখে চমকে গিয়ে বলল,
আদি তোর কপাল থাইকা তো রক্ত ঝরতাছে। তুই আমাকে ছাড়, তাড়াতাড়ি নূরকে সুস্থ করার জন্য কিছু কর। সব আমার দোষ, আমার ওকে একা রেখে যাওয়াই ঠিক হয়নি। আমার জন্যই আজ ওর এই অবস্থা হয়েছে। আইসা আইসা তুই চিন্তা করিস না, নূরকে বিছানায় হওয়াই দে, আমি ডাক্তারকে আইবার কইতাছি। বিহানের কথা মতো আদিত্য নূরকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। 1 ঘন্টা পর নূরের জ্ঞান ফিরল। তখন ডাক্তার এসে নূরকে চেক আপ করে গিয়েছিল। বলেছিল 40-50 মিনিট পরে নূরের জ্ঞান ফিরে আসবে। বিহান আদিত্যকে জোর করে ধরে ডাক্তারের কাছ থেকে কপালে ব্যান্ডেজ করিয়ে নিয়েছে। নূর পিট করে চোখ খুলে তাকালো। চোখ খুলে সামনে তাকাতেই ওর মাকে বেডের ওপর বসে থাকতে দেখে খুশি হয়ে গেল নূর। নূর হাসি মুখে উঠে বসে ওর মাকে জড়িয়ে ধরে বলল, আম্মু তুমি এসেছো? জানো আমি তোমাকে এতগুলো মিস করেছিলাম, তুমি এসেছো। এখন আমার অনেক খুশি লাগছে, অনেক। নূরের মা নূরকে আস্তে করে ছাড়িয়ে নিয়ে শান্ত ভঙ্গিতে বললেন, কিন্তু আমার মোটেও ভালো লাগছে না, আমি তোমার উপর রেগে আছি। নূর অসহায় কণ্ঠে বলল, কেন? আমি কি করেছি? কারণ তুমি আর গুড গার্ল নেই, তুমি ব্যাড গার্ল হয়ে গেছো। আমি তোমাকে এখানে আসার আগে কি বলেছিলাম মনে আছে? আমি তোমাকে বলেছিলাম এখানে এসে তুমি গুড গার্ল হয়ে থাকবে আর তোমার হিরো সব কথা শুনবে। আর তুমি কি করলে? তার মাথা ফাটিয়ে দিলে। জানো তুমি কত বড় পচা কাজ করেছো? আল্লাহর কাছে তুমি ব্যাড গার্ল হয়ে গেছো। নূর অপরাধী কণ্ঠে বলল, সরি আম্মু, কিন্তু আমি কি করব? আমার যে তোমার কথা অনেক মনে পড়ছিল। জানি না কি হয়ে গিয়েছিল তখন, তাই তো এমন হয়ে গেল। তাই বলে তুমি এমন করবে? তুমি জানো হিরো তোমার কি হয়? সে তোমার স্বামী হয়। যেমন তোমার বাবা আমার স্বামী, ঠিক তেমনই। আর স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করতে নেই, আল্লাহ নারাজ হন। আমার কথা মনে পড়েছিল তো সেটা তোমার হিরোকে ভালোভাবে বললেই তো হতো। সে তোমাকে আমার সাথে ভিডিও কলে কথা বলিয়ে দিত, তাহলেই তো হতো, তাই না? তোমাকে ছাড়া আমার ভালো লাগে না আম্মু, তুমিও আমার সাথে এখানে থাকো না, না হলে আমাকেও নিয়ে চলো তোমার সাথে। তা হয় না নুরিমা, তোমার এখন বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে একটা মেয়ে তার স্বামীর বাড়িতেই থাকে, আর মেয়ে স্বামীর বাড়িতে তার বাবা মা থাকতে পারে না। এটা ঠিক না। তোমার যখন ইচ্ছে হবে আমরা ফোনে কথা বলবো, মাঝে মধ্যে তুমি হিরোর সাথে আমাদের বাড়িতে আসবে, আবার কখনো আমরা তোমার সাথে দেখা করতে আসবো। তাহলেই তো হলো। তুমি আমার গুড গার্ল না? হ্যাঁ। তাহলে আমাকে প্রমিস করো এরপর থেকে আর কখনো এমন করবে না, একদম গুড গার্ল হয়ে থাকবে। না হলে কিন্তু আমি আর তোমার সাথে কথা বলবো না। না না আম্মু, আমি প্রমিস করছি আর কখনো এমন করব না, একদম গুড গার্ল হয়ে থাকবো। এই তোমার লক্ষ্মী মেয়ে। কথাটা বলে নাজমা বেগম নূরকে জড়িয়ে ধরল। মেয়েটার জন্য তার বড্ড চিন্তা। তখন আদিত্য ফোন করে তাদের আসতে বলতেই তারা তাড়াহুড়ো করে সেখানে চলে এসেছে। একটু পরে নীলা ট্রেতে করে স্যুপ নিয়ে রুমে ঢুকলো। নীলাকে দেখে নূর খুশি হয়ে বলল, আরে নীলা, তুমিও এসেছো? নীলা মুচকি হেসে বলল, হ্যাঁ আমিও এসেছি। এখন কেমন লাগছে তোমার আপু? ভালো। নীলা স্যুপটা নাজমা বেগমের হাতে দিল। নাজমা বেগম সেটা নূরকে খাইয়ে দিল। ড্রয়িং রুমে সোফায় মাথা নিচু করে 2 হাত দিয়ে চুল চেপে ধরে বসে আদিত্য। বারবার শুধু চোখের সামনে নূরের সেই জ্ঞান হারানোর দৃশ্যটাই ঘুরছে, কিছুতেই ভুলতে পারছে না সেটা। একটু পরে নাজমা বেগম সিঁড়ি বেয়ে নেমে এলো। আদিত্যকে এভাবে বসে থাকতে দেখে আস্তে করে তার পাশে গিয়ে বসলো। কারোর বসার আভাস পেয়ে আদিত্য মাথা তুলে তাকালো। নাজমা বেগমকে দেখে চিন্তিত সুরে বলল, আরে আন্টি, আপনি এখানে? নূর ঠিক আছে তো? নাজমা বেগম স্মিত হেসে বলল, চিন্তা করো না, নূরের জ্ঞান ফিরে এসেছে, ও এখন সুস্থ আছে। আদিত্য একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ যেন আত্মাটা গলায় চলে এসেছিল। আদিত্য নিচের দিকে তাকিয়ে অপরাধী কণ্ঠে বলে উঠল, আই এম সরি আন্টি, আমি আমার কথা রাখতে পারিনি। আমি আপনার মেয়ের খেয়াল রাখতে পারিনি। আজ আমার একটু অসাবধানতার কারণে নূরের এই অবস্থা হয়ে গেল। আমি জানি আপনি হয়তো আমার উপর রেগে আছেন, আর এইটাই স্বাভাবিক। নাজমা বেগম শান্ত সুরে বলল, রেগে তো একটু আছে, তবে নূরের জন্য নয়, তোমার এই বারবার আন্টি বলার জন্য। আমি কি তোমার আন্টি হই? নূর যেমন
আমার মেয়ে, তেমনি তুমিও তো আমার ছেলের মতোই, তাই না? জানো, নূর হওয়ার পর আমার একটা ছেলের অনেক শখ ছিল, কিন্তু সেটা আর পূরণ হয়নি। তবে আজ তোমার রূপে আমি একটা ছেলে পেয়েছি, তাহলে আমাকে কি মা ডাকা যায় না? আদিত্য অবাক চোখে নাজমা বেগমের দিকে তাকালো। চোখের কোণ চিকচিক করছে ওর। আজ কত বছর পরও মায়ের মমতা পাচ্ছে, কাউকে মা ডাকার সুযোগ পাচ্ছে। নূর সত্যিই একটা অ্যাঞ্জেল। নূর আদিত্যর জীবনের সব অসম্পূর্ণতা ধীরে ধীরে পূর্ণ করে দিচ্ছে। আদিত্য কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, অবশ্যই সরি, মা, সরি মা। সরি কেন বলছো? আর নিজেকে অপরাধী ভাবার কোনো দরকার নেই তোমার। আসলে আমাদেরই ভুল ছিল, তোমাকে সেদিন সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে আর এসব হতো না। আসলে নূর মাঝে মধ্যেই ছোটোখাটো এমন ব্যবহার নিয়ে হঠাৎ করে এমন হাইপার হয়ে যায়, তখন ওকে সামলানো অনেক মুশকিল হয়ে যায়। ও যেটা চায় সেটা ওকে সাথে সাথেই দিতে হয়, না হলে ও এমন হয়ে যায়। তবে সবচেয়ে বেশি সমস্যা হয় কোথাও রক্ত দেখতে পেলে। অ্যাক্সিডেন্টের পর থেকে কোথাও রক্ত দেখতে পেলে ওর এমন প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। তাই এই বিষয়টা বেশি খেয়াল রাখতে হয়, আর যতটা সম্ভব ওকে একা না ছাড়াটাই ভালো। ঠিক আছে মা, আমি এরপর থেকে এসব জিনিস খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে, এখন যাও, নূরের সাথে দেখা করে এসো। আদিত্য একটু আমতা আমতা করে বলল। কিন্তু মা, ও যদি আবার... আদিত্যর কথা শেষ হওয়ার আগেই নাজমা বেগম মুস্কি হেসে বললেন, চিন্তা করো না, এখন আর ভয় করবে না নূর। আর এমনিতেও তুমি তো এখন ব্যান্ডেজ করেই নিয়েছো। আদিত্য বলে উঠল, ঠিক আছে, তবে কিছু মনে না করলে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আসলে বলছিলাম যে আপনি না হয় এখানে কিছুদিন থেকে যান, তাহলে নূরের ভালো লাগবে। না বাবা, তা হয় না। নূরের বাবার অফিস থাকে, আর তার শরীরটাও বেশি ভালো নেই, তাই আমাকে তার কাছে থাকতে হবে। আর তাছাড়া এইখানে থাকলে নূরের সেটা অভ্যাস হয়ে যাবে। আমি চলে গেলে নূর আবার পাগলামি করবে, তাই এখন থেকেই নূরকে আমাকে ছেড়ে থাকার অভ্যাস করতে হবে, তাহলেই ও এই থাকতে পারবে। আদিত্য কিছুক্ষণ ভেবে আবার বলল, ঠিক আছে মা, তবে একটা কথা, 2-4 দিন পরে আমাকে তো অফিসে যেতেই হবে, আর তখন নূরের পাশে থাকার মতো তেমন লোক নেই। তাই বলছিলাম, আপনি না থাকলেও নীলা না হয় কিছুদিন আমাদের এখানেই থাকুক। নূর যতদিন এই বাসায় পুরোপুরি কমফোর্টেবল না হয়ে যায়, ততদিন নীলা এখানে থাকলেই ভালো হতো। আমিও একটু নিশ্চিত হয়ে অফিসে যেতে পারতাম। আই প্রমিস, নীলার কোনো সমস্যা হবে না এই বাসায়। নাজমা বেগম একটু ভেবে বললেন, হ্যাঁ, এটা করাই যায়। করোনার জন্য নীলার কলেজও আপাতত বন্ধই আছে, তাই ওর তেমন সমস্যা হবে না। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে নেব। ও নূরের কাছে থাকলে আমারও একটু চিন্তা কম হবে। থ্যাংক ইউ সো মাচ মা। ঠিক আছে, যাও, নূরের কাছে যাও। আদিত্য মাথা নেড়ে উঠে গেল। নাজমা বেগম পেছন থেকে তাকিয়ে রইল। তার মেয়ের ভাগ্যটা যে এত ভালো তা জানা ছিল না তার। ছেলেটা কেমন পাগলের মতো ভালোবাসে মেয়েটাকে, একটু অসুস্থ হয় কেমন পাগলের মতো হয়ে গেছে। আল্লাহ যেন ওদের ভালো রাখে। আদিত্য আস্তে করে ভেতরে ঢুকলো। নীলা নূরের সাথেই বসেছিল। আদিত্যকে আসতে দেখে নূরের দিকে তাকিয়ে বলল, আপু, আমি তোমার জন্য জুস নিয়ে আসছি, কেমন? নূর ঘাড় কাত করে বলল, আচ্ছা। নীলা চলে যেতেই আদিত্য ধীরে ধীরে নূরের কাছে গিয়ে বেডের ওপর বসলো। নূরের দিকে মায়াভরা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর গালে আলতো করে হাত রেখে বলল, এখন কেমন লাগছে তোমার? খারাপ লাগছে না তো? নূর মুখ ছোট করে দুই দিকে মাথা নাড়িয়ে না বুঝালো। নূর আদিত্যের দিকে কেমন চোরাভাবে অপরাধীর চোখে তাকাচ্ছে। একবার তাকাচ্ছে, আবার মাথা নিচু করে ফেলছে। আদিত্য সেটা দেখে বলল, কি হয়েছে? এখনো ভয় লাগছে আমাকে দেখে? নূর আবারও মাথা নিচু করে দুই দিকে নাড়িয়ে না বোঝালো। আদিত্য আবার বলে উঠল, তাহলে ভালো করে তাকাচ্ছ না কেন আমার দিকে? দেখি, ভালো করে তাকাও আমার দিকে। কথাটা বলে আদিত্য দুই হাতে নূরের মুখটা ধরে ওপরের দিকে তুলে বলল, কি হয়েছে আমার অ্যাঞ্জেলের? নূর বাচ্চাদের মতো অপরাধী মুখ করে আদিত্যর কপালের দিকে তর্জনী আঙ্গুল দেখিয়ে বলল, এটা আমার জন্য হয়েছে, তাই না? আমি তোমাকে ব্যথা দিয়েছি। নূর দুই হাতে দুই কানের লতি ধরে অপরাধী সুরে বলল, নূর, অনেকগুলো সরি, আর কখনো এমন করব না, সত্যি বলছি। আদিত্য একটা প্রাপ্তির হাসি দিয়ে নূরের দুই হাত কান থেকে নামিয়ে নিজের হাতের ভেতর নিয়ে নরম সুরে বলল, তোমার সরি বলতে হবে না, আমি তো পুরোটাই তোমার। তুমি আমার সাথে যা খুশি তাই করতে পারো, আর এটা তো সামান্য ব্যাপার।
তেমন কিছুই হয়নি আমার, ব্যাস তুমি ঠিক থাকলেই হলো, আর কিছু চাই না আমার। নূর আদিত্যের কপালে ব্যান্ডেজের ওপর আলতো করে হাত ছুঁয়ে দিয়ে বলল। অনেক ব্যথা হচ্ছে তাই না? আমি জাদু করে দেই? আদিত্য ভ্রু কুঁচকে বলল। জাদু? হ্যাঁ, জাদু। আমি যদি কখনো ব্যথা পাই তাহলে আম্মু আমাকে এই জাদু করে দেয়। আচ্ছা তাই, কি জাদু? নূর হাঁটু ভাঁজ করে বসে মাথাটা একটু উঁচু করে দুই হাতে আদিত্যর মুখটা ধরে কপালে ব্যান্ডেজ করা জায়গাটায় একটা চুমু খেলো। ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল আদিত্যর ভাটাপড়া নদীকে সুখের জোয়ারে ভাসানোর জন্য। আর কি চাই ওর? আদিত্য চোখ বন্ধ করে এই মধুর স্পর্শটা নিজের ভিতর মিশিয়ে নিল। এইটুকু আঘাতের জন্য যদি এতটা সুখের জোয়ার পায় তাহলে আদিত্য প্রতি মুহূর্তে আঘাত পেতে রাজি। চুমু খাওয়া শেষ, নূর আবার ঠিক হয়ে বসল। আদিত্য এখনও চোখ বন্ধ করে আছে, ঠোঁটে ঝুলছে তার অতীব প্রাপ্তির হাসির রেখা। আদিত্য ধীরে ধীরে চোখ খুলে তাকালো। নূর তখন বলে উঠল, এইটা হলো জাদু। আম্মু বলে এই জাদু করলে আর ব্যথা থাকে না, দেখবে এখন তোমারও ব্যথা সেরে যাবে। আদিত্য হঠাৎ দুই হাতে নূরকে জড়িয়ে ধরল। নূরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, সারবে না, সেরে গেছে। তুমি সত্যিই জাদুকর, তোমার জাদুতে আমার সব ব্যথাই ছুমন্তর হয়ে যায়। তুমি সত্যি একটা অ্যাঞ্জেল, আমার লাইফের অ্যাঞ্জেল। কথাগুলো বলে আদিত্য নূরের মাথার পাশে চুমু খেলো। মনে মনে ভাবলো, ওর এই অ্যাঞ্জেলটার কিছু হয়ে গেলে ও বাঁচতে পারবে না, কিছুতেই না। আদিত্যের কথা নূর তেমন বুঝতে না পারলেও হাসি মুখে সে নিজেও আদিত্যকে জড়িয়ে ধরল। দেখতে দেখতে 3 দিন কেটে গেছে। এই 3 দিনে নূর আদিত্যর সাথে অনেকটা মিশে গেছে। রোজ সকালে উঠে আদিত্য নূরকে ওর বুকেই দেখতে পায়, আর এই মুহূর্তটা আদিত্যর কাছে সবচেয়ে স্পেশাল মনে হয়। আদিত্য দিনরাত নূরের সেবাই লেগে থাকে। নূরের কি ভালো লাগে, কি পছন্দ করে সেটাই করার চেষ্টা করে, যাতে নূর মন খারাপ না করে আর এই বাড়িতে ও কমফোর্টেবল হয়ে যায়। মা বাবার কথা মনে পড়লে আদিত্য তাদের সাথে ভিডিও কলে কথা বলিয়ে দেয়। আর নীলাও এখন এ বাড়িতে থাকে, তাই তেমন একটা সমস্যা হয় না। আজ 5 দিন পর আদিত্য অফিসে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল, তাই আসতে হয়েছে। যদিও নূরকে বাসায় রেখে আসতে আদিত্য টেনশনে শেষ ছিল না। বারবার করে সার্ভেন্টদের বলে এসেছে নূরের দিকে খেয়াল রাখতে, আর নীলাকেও বলে এসেছে নূরকে যেন একা না ছাড়ে, সবসময় ওর সাথেই থাকে। আর কোনো সমস্যা হলে ওকে ফোন করতে বলেছে। অফিসে আসলেও আদিত্যর মন টিকছে না। মিটিংটা কোনো রকমে শেষ করে এসে নিজের কেবিনে এসেছে আদিত্য। তাড়াতাড়ি করে চেয়ারে বসে টেবিলের ওপর রাখা ল্যাপটপটা চালু করে বাসা সিসিটিভি চালু করলো। নূরকে বিয়ে করার দ্বিতীয় দিন আদিত্য পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল নূরকে সবসময় নজর রাখার জন্য। তাই এখন নূরকে দেখার জন্য সিসিটিভির লাইভ ফুটেজ চালু করলো। আদিত্য প্রথমে নিজের রুমের ক্যামেরা চেক করলো, ওখানে নূরকে দেখতে পেল না। এবার ড্রয়িং রুমের ক্যামেরা দেখলো, নূর ওখানেও নেই, শুধু নীলা সোফায় বসে টিভি দেখছে। আদিত্য একটু ঘাবড়ে গেল, নূর কোথায় গেল? আদিত্য এবার বাইরের ক্যামেরায় দেখলো, ওখানে নূরকে দেখতে পেল। নূরকে দেখতে পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল আদিত্য। আদিত্য দেখলো নূর ওর বিড়াল ছানাকে কোলে নিয়ে লনের চারপাশে হাঁটাহাঁটি করছে। নূরের ওর হিরোকে ছাড়া কেমন যেন ভালো লাগছে না, টিভি দেখতেও মজা পাচ্ছিল না, তাই বেবিকে নিয়ে একটু বাইরে হাঁটতে এসেছে। নূর চারপাশে তাকিয়ে দেখলো সেই গার্ডগুলো দাঁড়িয়ে আছে। নূরের কথা মতো আদিত্য ওদের কালো কাপড় চেঞ্জ করে দিয়েছে, যদিও নূরের সেই ওয়ার্ল্ড ফেমাস কালারগুলো দেয়নি আদিত্য। বেচারাদের ওইরকম সাজ দিলে সবাই ভয় পাওয়ার বদলে ওদের নিয়ে হাসাহাসি করবে, তাই কালার বদলে শুধু ব্লু কালারের কোট প্যান্ট করে দিয়েছে। নূর এখন আর ওদের দেখে ভয় পায় না। আদিত্য নূরকে ওদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে, তাই আর এখন ভয় লাগে না। নূর হেঁটে গার্ডগুলোর সামনে গেল। গার্ডগুলো নূরকে দেখে মাথা হালকা ঝুঁকিয়ে বলল, গুড মর্নিং রানী সাহেবা। গার্ডদের এমন সম্মান করা দেখে নূরের নিজের ওপর অনেক গর্ব ভাব হচ্ছে। নিজেকে সত্যি সত্যি রানী রানী মনে হচ্ছে ওর। নূর নিজের সিনা টান টান করে মাথাটা হালকা উঁচু করে রাজকীয় ভঙ্গিতে বলল, আমি তোমাদের রানী, তাই না? গার্ডসরা মাথা নাড়িয়ে বলল, জি জি অবশ্যই, আপনি আমাদের রানী সাহেবা। নূর মনে মনে খুশিতে গদগদ করতে লাগলো। হঠাৎ ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। নূর মনে মনে ভাবছে এদের সাথে একটু দুষ্টুমি করবে। নূর আবারও আগের ভঙ্গিতে থেকে বলল, ঠিক আছে, তাহলে আমি যা বলবো তাই শুনতে হবে তোমাদের। গার্ডসরা বলল,
জি অবশ্যই, আপনি যা বলবেন তাই করব আমরা। নূর একটা গার্ডের দিকে আঙ্গুল তুলে বলল, শোনো, তুমি তুমি তোমার এক নাকের ভেতর আঙুল ঢোকাও। গার্ডটা থতমত খেয়ে বলল। জি। নূর একটু হুমকি সুরে বলল, শুনতে পাওনি? যা বললাম তাই করো, না হলে কিন্তু তোমার নাকটাই কাটা যাবে। গার্ডটা অগত্যা উপায় না পেয়ে তার তর্জনী আঙ্গুলটা এক নাকে ঢুকিয়ে দিল। নূর বলল, ঠিক আছে, আজ সারাদিন তুমি এভাবে নাকে আঙুল দিয়েই থাকবে, না হলে কিন্তু তোমার নাক কেটে ফেলবো। বেচারা গার্ডটা এখন ছেড়ে দেমা কেঁদে পাচ্ছি অবস্থা। নূর এবার আরেক গার্ডের দিকে ইশারা করে বলল, শোনো, তুমি তুমি এক পায়ে দাঁড়িয়ে থাকো। ওই গার্ডটাও আর উপায় না পেয়ে এক পা উঁচু করে আরেক পায়ে দাঁড়িয়ে রইল। বেচারা ব্যালেন্স ধরে রাখার জন্য এদিক ওদিক কাতকুত হতে লাগলো, কিন্তু এতে করে নূরের বেচারার উপর কোনো দয়া হলো না। ওদের অবস্থা দেখে বাকি গার্ডসরা ভয়ে ঢোক গিলছে, না জানি এখন ওদের কি করতে বলে। নূর এবার আরেক গার্ডের দিকে ইশারা করে বলল, তুমি তুমি 2 হাত উঁচু করে দাঁড়াও। ওই গার্ডটা ভাবলো, যাক, তাকে তাও অনেক সহজ কাজই দিয়েছে। কিন্তু লোকটা যেই হাত উঁচু করে দাঁড়ালো অমনি নূর বলল, স্ট্যাচু একদম নড়বে না, নড়লে কিন্তু তোমাকে নর্দমার পচা পানিতে ফেলে দিব। গার্ডটা একদম শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, যেন দমটাও ফেলছে না। নূর নিচ থেকে একটা ধ্রুব ঘাস টেনে তুলে গার্ডটার নাকের কাছে আর কানের কাছে নিয়ে সুরসুরি দিতে লাগলো। বেচারা গার্ডটার বেহাল দশা, না পারছে নড়তে, না পারছে চড়তে, না পারছে চুপ করে থাকতে। এভাবে নূর সবগুলো গার্ডকেই নানানভাবে টর্চার করে। এদিকে আদিত্য এতক্ষণ ধরে নূরের সব কাজই দেখছিল। নূরের এসব কাণ্ডকারখানা দেখে আদিত্যর ঠোঁটের ওপর 2 আঙ্গুল চেপে হাসতে লাগলো। কি করছে তার পাগলিটা, বেচারা গার্ডদের কি অবস্থা করে ফেলেছে। এভাবে দেখতে দেখতে আরও 15 দিন কেটে গেল। এই 15 দিনে নূর পুরোপুরি আদিত্যের সাথে মিশে গেছে। এখন আর আদিত্য ছাড়া কিছুই বোঝে না নূর। অবশ্য আদিত্যর এত এত কেয়ার আর ভালোবাসায় নূরের আদিত্যর প্রতি টানটা না এসে উপায় ছিল না। আদিত্য যতক্ষণ বাসায় থাকে সবসময় নূরের সাথেই থাকে, ওর ছোট বড় সব আবদার পূরণ করে, সারাক্ষণ চোখে চোখে রাখে, আর অফিসে গেলে সিসিটিভি ক্যামেরায় নজর রাখে। নূরেরও এখন আদিত্যর অভ্যাস হয়ে গেছে। আদিত্যর সাথে হাসি খুশি আর দুষ্টুমিতে মেতে থাকে। আদিত্য যতক্ষণ অফিসে থাকে ততক্ষণ নূরের সময় কাটে না, অপেক্ষায় থাকে কখন আদিত্য বাসায় ফিরবে। নূর এখন আর তেমন মায়ের কথা বলে না, মাঝে মাঝে মনে পড়লে ফোনে কথা বলে নেয়। নীলা এখন আদিত্যদের বাসায় আছে। সন্ধ্যা 6টা। আদিত্যর গাড়ি মাত্রই বাসার গেট দিয়ে ঢুকলো। গাড়ি থামতেই আদিত্য তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে গেল। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, ওর অ্যাঞ্জেলটা নিশ্চয়ই ওর জন্য অপেক্ষা করে বসে আছে। একটু দেরি হলেই পাগলিটা গাল ফুলিয়ে বসে থাকে। কথাটা ভেবে আদিত্য মুচকি হাসলো। ওর জীবনটা কত পাল্টে গেছে এই কয়েকদিনে। আগে ওর এই বাসায় আসতেই ইচ্ছে হতো না, আর এখন কখন তাড়াতাড়ি বাসায় ফিরবো সেই অপেক্ষায় থাকি। এখন যে তারও কেউ আছে যে ওর জন্য অপেক্ষায় থাকে, যার হাসি মুখটা দেখলে রাজ্যের সব ক্লান্তিই দূর হয়ে যায়। এখন আর ওর জীবনটা আগের মতো বিরান নেই। নূর ওর জীবনে এসে ওর জীবনটা সবুজের সমারোহ করে দিয়েছে। নিজের ভাবনার মাঝে আদিত্য দরজার কাছে এসে কলিং বেল বাজালো। নূর ড্রয়িং রুমের সোফায় বসেছিল। কলিং বেলের শব্দে নূর উচ্ছ্বাসিত হয়ে দরজার দিকে ছুটল। ও জানে এখন কে এসেছে, তাই তো সবার আগে নিজেই দরজা খুলবে। এটা এখন ও রোজই করে। আদিত্য আসলে নূরই দৌড়ে গিয়ে খুলে দেয়। আজও তাই করলো। নূর গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই নূরের নিষ্পাপ মায়াবী মুখটা দেখে আদিত্যর সব ক্লান্তি ছুমন্তর হয়ে গেল। আদিত্য মুচকি হেসে নূরের কাছাকাছি এসে দাঁড়ালো, কিন্তু নূর মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আদিত্য বুঝতে পারছে ওর একটু দেরি হওয়ায় নূর এমন গাল ফুলিয়ে আছে। আদিত্য মুচকি হেসে বলে উঠল, কেউ মনে হয় আমার উপর রেগে আছে, তাহলে এই চকলেটটা না হয় নীলাকেই দিয়ে দেই। আদিত্য পকেট থেকে একটা ক্যাডবেরি চকলেট বের করে নূরকে দেখালো। চকলেট দেখে নূর হাসি মুখে চকলেটটা ছুঁ মেরে নিয়ে নিল। আদিত্য তার পাওনা নেওয়ার জন্য মাথাটা একটু নিচু করলো। নূর সেটা দেখে রোজকার অভ্যাস অনুযায়ী আদিত্যর গালে একটা চুমু এঁকে দিল। আজকাল এটা রোজকার সুখকর অভ্যাস হয়ে গেছে আদিত্যের। একদিন অফিস থেকে ফিরে আদিত্য নূরের জন্য চকলেট এনেছিল। সেদিন নূর চকলেট পেয়ে খুশিতে আদিত্যর গালে চুমু দিয়ে দিয়েছিল।
সেদিন থেকে আদিত্যর এটা অভ্যাস হয়ে গেছে, রোজ নূরের জন্য চকলেট আনে নূরের কাছ থেকে এই মিষ্টি পরশটা পাওয়ার লোভে। আদিত্য আশেপাশে তাকিয়ে দেখলো ড্রয়িং রুমে কেউ নেই। আদিত্য এটা দেখে মুচকি হেসে নূরকে কোলে তুলে নিল। এটাও প্রায় রোজকার অভ্যাস হয়ে গেছে আদিত্যের। আদিত্য নূরকে কোলে তুলে নিয়ে নিজের রুমের দিকে যেতে যেতে বলল, আমার অ্যাঞ্জেলটা সারাদিন কি করলো? ব্যাস এতটুকু বলতেই নূর তার কথার ঝুলি মেলে বসলো। চকলেট খেতে খেতে পা দুলিয়ে দুলিয়ে সারাদিন কি করেছে সেগুলো বলতে শুরু করলো। আর আদিত্য শুধু মুগ্ধ হয়ে তার এঞ্জেলের কথার ঝুলি শুনতে লাগলো। সন্ধ্যা 7:30। আদিত্য ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপে কিছু কাজ করছে, আর তার এঞ্জেল নূর ড্রয়িং রুমের চারদিকে ঘুরে ছুটোছুটি করে খেলছে। তার পায়ে নুপুরের ঝুনুর ঝুনুর শব্দে পুরো বাড়িটা মুখরিত হয়ে উঠেছে। শুধু বাড়িটা না, আদিত্যের মনে হচ্ছে তার এঞ্জেলটা ওর বুকের ওপর দিয়ে পদাচারণ করছে। এই নুপুরজোড়া আদিত্যই দিয়েছে নূরকে। প্রথম যেদিন আদিত্য নুপুরজোড়া নূরকে পরিয়ে দিয়েছিল, নূর সেদিন খুশি হয়ে ঘুরে ঘুরে পা নাচিয়ে আদিত্যকে দেখিয়েছিল। আদিত্য কাজের ফাঁকে ফাঁকে নূরের দিকেও খেয়াল রাখছে। হঠাৎ নূরের উচ্চস্বরে চিল্লানোর শব্দ এলো। আদিত্য চমকে উঠে নূরের দিকে তাকিয়ে দেখল নূর সোফার উপর উঠে দাঁড়িয়ে চিল্লাচ্ছে। আদিত্য ঘাবড়ে গিয়ে নূরের কাছে গিয়ে নূরের হাত ধরে বলল, কি হয়েছে অ্যাঞ্জেল, চিল্লাচ্ছ কেন? নূর আদিত্যর হাত ধরে ভীতু স্বরে বলে উঠল, কুমিরের বাচ্চা, কুমিরের বাচ্চা আমাকে খেয়ে ফেলবে। আদিত্য থতমত খেয়ে বলল, কুমিরের বাচ্চা? কুমিরের বাচ্চা কোথা থেকে আসবে? নূর ফ্লোরের দিকে আঙ্গুল দেখিয়ে ইশারা করে বলল, ওই যে দেখো, কুমিরের বাচ্চা আমাকে খেয়ে ফেলবে, আমাকে বাঁচাও। আদিত্য নূরের হাতের ইশারা বরাবর ফ্লোরের দিকে তাকিয়ে দেখল ফ্লোরে একটা টিকটিকি হাঁটছে। আদিত্য বেচারা বোকা বনে গেল। তার মানে নূর এই টিকটিকিকে কুমিরের বাচ্চা বলছে। নূর আদিত্যের হাত টেনে উপরে তোলার চেষ্টা করে বলল, এই হিরো, তুমিও উপরে আসো, এই কুমিরের বাচ্চাটা তোমাকেও কামড়ে খেয়ে ফেলবে, তাড়াতাড়ি আসো। আদিত্য একটু হেসে নিয়ে বলল, আরে ওটা কুমিরের বাচ্চা না, ওটাকে টিকটিকি বলে। নূর বলে উঠল, কিন্তু ওটাকে তো কুমিরের মতোই দেখা যায়, দেখো একদম কুমিরের মতো দেখতে। আদিত্য নূরের হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে বলল, ওইটা টিকটিকি, আর তুমি তো দেখছি একদম ভিতুর ডিম। এইটুকু টিকটিকি দেখে কেউ ভয় পায়? কথাটা বলে আদিত্য হাসতে হাসতে আবার ল্যাপটপে এসে বসলো। আদিত্যর বলা কথাটা যেন নূরের ইগোতে লাগলো। নূর হালকা রাগ নিয়ে আদিত্যর পাশে বসে বলল, আচ্ছা তুমি বুঝি কখনো ভয় পাও না? আদিত্য ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই জিহ্বা দিয়ে চ এর মতো উচ্চারণ করে খানিকটা অ্যাটিটিউডের সাথে বলল, আমি আর ভয় কখনোই না। আদিত্য আর ভয় একসাথে যায় না। নূর এবার বিস্ময় নিয়ে বলল, সত্যি হিরো, তুমি কখনো ভয় পাও না? আদিত্য একইভাবে বলল, কখনো না। আদিত্যের কথা নূরের কেমন যেন বিশ্বাসযোগ্য হলো না। নূরের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। নূর কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ করে চুলগুলো একটু এলোমেলো করে সামনে এনে চোখ দুটো বড় বড় করে দুই হাত উঁচু করে হাতের আঙ্গুলগুলো ছড়িয়ে আদিত্যের কানের কাছে এসে গলার স্বর ভারী করে বলতে লাগলো, হাও মাও কাও, মানুষের গন্ধ পাও, আমি বট গাছের ভূত, আমি তোমাকে ঘাড় মোটকে খাবো। নূরের এমন অদ্ভুত ফেস বানানো দেখে আদিত্য প্রথমে কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ হু হা করে হেসে উঠল। বউটা ওর আজকে ওকে চরম বিনোদন দিয়েছে, কেমন করে ভয় দেখাচ্ছে যেন আমি কোনো ছোট বাচ্চা। আদিত্যের হাসি দেখে নূরের রাগ হলো। ও ভয় দেখাচ্ছে আর হিরো কিনা ভয় পাওয়ার বদলে হাসছে। নূর আদিত্যের হাসির মাঝে হঠাৎ করে ওর নাকের ডগায় একটা কামড় বসিয়ে দিল। সাথে সাথে আদিত্যের হাসি থেমে গেল। নূর আদিত্যের নাক ছেড়ে দিয়ে জিহ্বা দেখিয়ে বলল, এখন হাসো, হাসো। আদিত্য নাকে হাত ঘষে নূরের দিকে তাকিয়ে দুষ্টুমি করে বলল, তবে রে দুষ্টু, দাঁড়াও দেখাচ্ছি মজা। কথাটা বলে আদিত্য নূরের দিকে তেড়ে যেতে লাগলো। নূর উঠে দৌড় লাগালো। নূর আগে আগে আর আদিত্য পেছনে পেছনে ছুটতে লাগলো। নূর খিলখিল করে হাসছে আর সোফার চারদিকে গোল গোল ঘুরে ছুটছে। আদিত্য হাসছে আর নূরকে ধরার জন্য ওর পিছনে ছুটছে। এভাবে দুজনেই সারা ড্রয়িং রুম জুড়ে ছোটাছুটি করছে। হঠাৎ ঠাস করে কোনো কিছু পড়ার শব্দে দুজনেই থেমে গেল। শব্দটা কোথা থেকে আসলো সেটার উৎস খোঁজার জন্য দুজনেই দরজার দিকে তাকালো। দরজার সামনে ফ্লোরে পড়ে থাকা একটা ব্যাগ দেখতে পেল।
তখন এই ব্যাগটা পড়ে যাওয়ার শব্দ পেয়েছে ওরা। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ব্যাগের মালিককে দেখে আদিত্য হাসি মুখে বলল, আরে তুই কখন এলি? দরজার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে আছে আবির। চোখ দুটো তার ফুটবল আকার হয়ে আছে। মুখের হা দেখে মনে হচ্ছে আস্ত একটা মানুষ আরামসে ঢুকে পড়তে পারবে। শরীরের কোনো নড়চড়ই নেই। একটু আগে আদিত্য যখন নূরের সাথে হু হা করে হাসছিল তখনই এসেছে আবির। দরজায় দাঁড়িয়ে আদিত্যকে দেখেই অটো হয়ে গেছে ও। হাতের ব্যাগটাও ঠাস করে নিচে পড়ে গেছে। আর তখন থেকে আবির ওভাবেই দাঁড়িয়ে আছে। আদিত্য আবারও বলে উঠল, কিরে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। আবিরের তবুও হেলদোল নেই। একটু পরে বিহান এসে দাঁড়ালো আবিরের কাছে। আবিরকে দেখে ভ্রু কুঁচকে বলল, কিরে তুই এমতে স্ট্যাচু অফ লিবার্টি হইয়া খাড়াইয়া আসস কেলা? কেউ কি তোর স্ট্যাচু কইছে রে? আবিরের কোনো রিয়াকশন না দেখে বিহান আবিরের কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে হালা গাঞ্জা টানছস নেই? কিছু কস না কেলা? আবিরের এবার একটু হুঁশ এলো। আবির এবার বিহানের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে আদিত্যর কাছে এগিয়ে গেল। আবির কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আদিত্যের চারিদিকে ঘুরে ঘুরে ওকে স্ক্যান করতে লাগলো। আদিত্য ভ্রু কুঁচকে আবিরের কাণ্ডকারখানা বোঝার চেষ্টা করছে। এর আবার কি হলো? আবির কতক্ষণ দেখার পর আদিত্যের দিকে সন্দিহান নজরে তাকিয়ে বলল, আপনি কে? হু ইজ উম্যান? হোয়ার ইজ মাই ব্রাদার? আদিত্য ভ্রু কুঁচকে বলল, হোয়াট? কি বলছিস তুই? পাগল টাগল হয়ে গেলি নাকি? আবির হঠাৎ দুই কানে হাত রেখে উচ্চস্বরে বলে উঠল, নিহি হাই, আমার ভাই কই গেল? কোথায় হারিয়ে গেল? আবির বিহানের কাছে গিয়ে বলল, ওই বিয়ের না, আমার ভাই কই? আমার ভাইয়ের সাথে কি করেছিস তুই? আর এই লোকটাকে? হাই, আমার শান্তশিষ্ট রাগী বিশিষ্ট ভাইটা কই গেল? আদিত্য চেহারায় বিরক্তির ছাপ এনে মাথা দুই দিকে নাড়ালো, যার অর্থ হলো নাও শুরু হয়ে গেল দ্য গ্রেট আবিরের থার্ড ক্লাস মেলোড্রামা। নূর শুধু তখন থেকে বিস্ময় নিয়ে চোখ পিটপিট করে আবিরের দিকে তাকিয়ে আছে। লোকটা কে? আর এভাবে আহাজারি করছে কেন? সেটাই বোঝার চেষ্টা করছে। নূর ধীরে ধীরে আদিত্যের পিছে এসে ওর হাত চেপে ধরে দাঁড়ালো। বিহান আবিরের কাঁধে হাত রেখে বলল, হইছে অহন অবজা ভাই, আইসকার মেলোডামা কোটা শেষ হইয়া গেছে। এর থাইকা বেশি করলে পাবলিক জুতা কইলা মারবো। আর এইটা আমগই আদি। আইসকা প্রথম এমতে দেখতাছস তো, তাই বিশ্বাস হইতাছে না। আমারও প্রথম এমতেই হয়েছিল, তয় অহন সইয়া গেছে। তোরও দেখা অভ্যাস হয়ে যাইব। অহন চিল খা। বিহানের কথা শেষ হওয়ার পর আদিত্য বলে উঠল, বিহানের কথা বিশ্বাস না হলে আমার কাছে আরো ভালো উপায় আছে। তারপর তোর আমার উপর আর কোনো ডাউট থাকবে না। আয় আমার কাছে আয়, আমি তোকে এক্ষুনি বিশ্বাস করিয়ে দিচ্ছি। আবির ভালোই বুঝতে পারছে যে আদিত্য তাকে কি করবে, তাই আবির একটা ঢোক গিলে জোরপূর্বক হেসে দিয়ে বলল, না ভাই, তার কোনো দরকার নেই। আমার 100% বিশ্বাস হয়ে গেছে যে তুমি আমার ওয়ান অ্যান্ড অনলি ভাই। আই মিস ইউ ভাই। কথাটা বলেই আবির আদিত্যকে গিয়ে জড়িয়ে ধরলো। আদিত্য আবিরকে হালকা করে জড়িয়ে বলল, আই মিস ইউ টু। তারপর আবিরকে ছাড়িয়ে নিয়ে বলল, কেমন আছিস? কবে এসেছিস তোরা লন্ডন থেকে? আজই এসেছি ভাই, এয়ারপোর্ট থেকে সোজা তোমার কাছে এসেছি। তো লন্ডন শেষমেশ তোর উপর বিরক্ত হয়ে তোকে লাথি মেরে পাঠিয়ে দিল, তাই না? আবির অ্যাটিটিউড নিয়ে বলল, কি যে বলো না ভাই, আমাকে পাঠানো তো দূরের কথা, লন্ডনের মেয়েরা পারলে আমাকে ওদের পার্থের ভিতরে রেখে দেয়। তুমি তো জানোই আমার চাঁদ থেকে কেউ বাঁচতে পারে না। আল্লাহ যে কেরাতে হ্যান্ডসাম বানানো আমাকে, নিজেকে বাঁচিয়ে রাখা অনেক কষ্টকর হয়ে যায়, বুঝেছো? উফ, কেন যাবে এত সুন্দর। আবিরের চাপাবাজি দেখে আদিত্য আর বিহান হেসে দিল। নূর এখনো বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। এবার আবিরের নজর পড়ল নূরের দিকে। আদিত্যের বিয়ের সময় আবির লন্ডনে ওর ফ্যামিলির সাথে বেড়াতে গিয়েছিল। আদিত্য ফোনে সবটা বলেছিল, তবে নূরের কোনো ছবি দেখায়নি। বলেছিল যখন দেশে আসবে তখন সরাসরি দেখবে। আবির কপাল কুঁচকে মাথাটা একটু নিচু করে নূরের দিকে ঝুঁকে গেল। নূর সেটা দেখে আদিত্যের পিঠের দিকে লুকাতে লাগলো। আদিত্য সেটা দেখে মুচকি হেসে নূরের হাত ধরে আস্তে করে সামনে নিয়ে এলো। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, নূর ও হলো। আদিত্যের কথা শেষ হওয়ার আগেই আবির এক হাত তুলে আদিত্যকে থামিয়ে দিয়ে বলল, নো ভাই, আমি নিজেই পরিচয় দিচ্ছি। আদিত্য শুধু মুচকি হাসলো, যার অর্থ ঠিক আছে। আবির নূরের দিকে হালকা ঝুঁকে বলল, তুমি হলে নূর ভাবে, তাই না? তুমি জানো আমি কে? নূর মাথা দুই দিকে নাড়িয়ে বুঝালো, না সে জানে না। আমি হলাম আদিত্য ভাইয়ের ভাই, মানে তোমার ওয়ান অ্যান্ড অনলি কি উঠ দেবর। নূর জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, দেবর? হ্যাঁ দেবর, আমি তোমার দেবর। আর তুমি আমার ভাবে। বাই দেবে ভাবি, তুমি কিন্তু অনেক কিউট, একদম ডলের মতো।
আমি আজ থেকে তোমাকে ভাবির ডল করে ডাকবো, কেমন? আবিরের কথায় নূর একটা হতাশার নিঃশ্বাস ছেড়ে বলল। আরো একটা নাম? আবির বলে উঠল। কেন, নাম পছন্দ হয়নি? নূর বলল। আরে না, সেটা না, আসলে আমার এত এত নাম, এখন কোনটা মনে রাখবো তাই ভাবছি। মানে বাবা ডাকে মামনি, মা ডাকে নুরিমা, নীলা ডাকে আপু, এই বাসায় সবাই ডাকে রানী সাহেবা, আর হিরো ডাকে অ্যাঞ্জেল বলে। এখন আবার তুমি আরেক নাম দিলে, তাই ভাবছি এত নাম মনে রাখবো কি করে। নূরের এমন বাচ্চামো কথায় আবির তেমন একটা অবাক হলো না। আদিত্য ফোনে ওকে নূরের ব্যাপারে সবটা আগেই খুলে বলেছে, তাই আবির মুচকি হেসে বলল, ভাবি ডল এই নামে শুধু আমি রাখবো, তাই এত কষ্টের কিছু নেই, বুঝেছো ভাবি ডল? নূর হাসি মুখে বলল। আচ্ছা ঠিক আছে দেবর। নূরের কথায় আবির সহ সবাই হেসে দিল। বিহান ওদের কাছ থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়েছিল। হঠাৎ কেউ পেছন থেকে এসে নিজের কনুই দিয়ে বিহানের কনুইয়ে ধাক্কা দিল। বিহান কিছু বুঝে ওঠার আগেই ধাক্কা দেওয়া মানুষটি বিহানকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে গেল। 2 কদম এগিয়ে গিয়ে আবার ঘাড় ঘুরিয়ে বিহানের দিকে তাকিয়ে চোখ মেরে দিল সেই মানুষটি। চোখ মেরে দুষ্টু হেসে আবার সামনের দিকে এগিয়ে গেল। আর বিহান বেচারা এখানে থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। মানুষটি সামনে এগিয়ে গিয়ে বলে উঠল, বারে আমার কথার কারোর মনে নেই তাই না? শুধু দেবরের সাথে দেখা করলেই হবে, ননদের সাথে দেখা করতে হবে না? আদিত্য হাসি মুখে এগিয়ে যেতে যেতে বলল। আরে আয়ু, তুইও এসেছিস, কেমন আছিস তুই? কথাটা বলে আদিত্য আয়াতকে এক হাতে জড়িয়ে নিল। আয়াতও মুচকি হেসে বলল, ভালো আছি ভাইয়া, ভাবিকে দেখার জন্য অনেক এক্সাইটেড হয়ে আছি, তাই তো এয়ারপোর্ট থেকে আমি আর ভাইয়া সোজা এখানে চলে এসেছি। আয়াত গিয়ে নূরের সাথে দেখা করলো। কিছুক্ষণের মধ্যে ওরা নূরের সাথে একদম মিশে গেল। আয়াত সবার সাথে কথা বলার ফাঁকে ফাঁকে বারবার বিহানের দিকে তাকাচ্ছে আর মুচকি হাসছে। বিহান সেটা দেখে বারবার অপ্রস্তুত হয়ে পড়ছে আর এদিক ওদিক তাকাচ্ছে। একটু পরে আদিত্য বলে উঠল, আচ্ছা ঠিক আছে, এখন তোরা ফ্রেশ হয়ে নে, তারপর আমরা সবাই একসাথে ডিনার করব। আবির আর আয়াত মাথা ঝাঁকিয়ে ফ্রেশ হতে গেল। আবির এই বাসায় আসলে যে রুমে থাকে বরাবরের মতো সেই রুমেই চলে গেল। গুনগুন করতে করতে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। রুমে ঢুকে গায়ে ব্লেজারটা খুলতে নিলেই হঠাৎ তখনই নীলা ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হলো। পরনে শুধু টাওয়াল পেঁচানো। আবির সেদিক তাকাতেই আবিরের চোখ রসগোল্লার মতো বড়সড় হয়ে গেল। আবিরের হাত দুটো এখনো ব্লেজারের কলারেই আছে। ও অটো হয়ে তাকিয়ে রইল নীলার দিকে। নীলা তখনও আবিরকে খেয়াল করেনি। আর একটু সামনে এগিয়ে যেতেই আবিরকে দেখতে পেল নীলা। এমন একটা সিচুয়েশনে নীলা পুরো রক্তশূন্য হয়ে গেল। স্তব্ধ হয়ে কতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ গগন বিদারী এক চিৎকার দিয়ে উঠল। নীলার চিল্লানিতে আবিরের ঘোর কাটলো। আবির নিজের 2 কানে হাত চেপে ধরে বলল, আরে এভাবে চিল্লাচ্ছেন কেন? কান পুরো হরতাল করতে চান নাকি? নীলা তাড়াহুড়ো করে বিছানার উপর থাকা চাদরটা নিজ গায়ে জড়িয়ে নিল। আবির বাঁকা হেসে দুষ্টু ভঙ্গিতে বলল, বাহ, আজ তো লিমিটেই হয়ে গেল। বাঙালি মেয়েরা যে এত ওপেন মাইন্ডেড হয়ে গেছে তা জানা ছিল না। আরে ভাই, মানলাম আমি একটু বেশি চার্মিং, তাই বলে প্রথম দেখাতে নো হাই নো হ্যালো এভাবে সোজা বডি শো করাটা একটু বেশি হয়ে গেল না? না মানে আমার আবার এসব বিষয়ে প্রচুর লজ্জা করে। শেষের কথাটা একটু লাজুক ভঙ্গিতে বলল আবির। নীলা চোয়াল শক্ত করে রাগী কণ্ঠে বলে উঠল, দেখুন মিস্টার। নীলার কথা শেষ হওয়ার আগে আবির বলে উঠল, আরও দেখাতে চান? ওকে, হ্যাজ ইউর উইশ, আই ডোন্ট মাইন্ড। নীলা দাঁত কিরমির করে বলল, জাস্ট শাট আপ। আরে আপনি তো দেখছি একদম বোল্ড হয়ে গেছেন, নিজে তো খুলেই আছেন, এখন আবার আমাকেও শার্ট খুলতে বলছেন? আপনাকে দেখে তো মনে হয় 18+ হননি, অথচ এখন থেকে 18+ আওলা তার শুরু করে দিয়েছেন। নট ব্যাড। যাই হোক, আপনি যখন চাইছেন তখন আর কি করার, আমি আবার কোনো মেয়ের কথা ফেলতে পারি না। কথাটা বলে আবির নিজের শার্টের বোতাম খুলতে লাগলো। সেটা দেখে নীলা চোখ বড়সড় করে বলল, এই কি করছেন আপনি? একদম শার্ট খুলবেন না বলে দিলাম। আবির বলে উঠল, আরে আপনি তো বললেন শার্ট আপ, তা বোতাম না খুলে কীভাবে শার্ট আপ করবো? এটা তো আর টি শার্ট না, তাই না? নীলা এবার রাগের চরম পর্যায়ে আবিরের দিকে আঙ্গুল তুলে রাগী কণ্ঠে বলল, একদম বাজে কথা বলবেন না। একে তো নক না করে চোরের মতো আমার রুমে ঢুকে পড়েছেন, তারপর আবার তখন থেকে কি সব আজে বাজে কথা বলছেন। এই কি আপনি? হ্যাঁ, আর আপনার সাহস কি করে হয় আমার রুমে ঢোকার? আবির বলে উঠল, ওয়াও,
আমার ভাইয়ের বাড়িতে আমার রুমে দাঁড়িয়ে আমাকে বলা হচ্ছে আমি কে? হোয়াট এ জোক। বাই দ্য ওয়ে, আপনি কে? নীলা ভ্রু কুচকে বলল, ভাই মানে? আমি তো জানি জিজুর কোনো ভাই নেই, তাহলে আপনি কোথা থেকে এলেন? জিজু? তার মানে আপনি ভাবিডলের বোন, মানে ভাইয়ের শাড়ি। ওয়াও, এত কামাল हो गया। धोती फाड़ के रुमाल हो गया। কিউট ভাবির কোচি বোন। জিও ভাই জিও, নিজের সাথে সাথে ভাইয়েরও ব্যবস্থা করে রেখেছ। তোমার মতো ভাই ঘরে ঘরে হোক। কথাগুলো বলে উপরের দিকে একটা ফ্লাইং কিস ছুঁড়ে দিল। নীলা এদিকে বিরক্তির শেষ পর্যায়ে। ওর মনে হচ্ছে এখনই চেয়ার উঠিয়ে এই লোকটার মাথা ফাটিয়ে দিতে। নীলা আবারও রাগ দেখিয়ে বলল, দেখুন আপনি কিন্তু। আবির আবারও নীলার কথা শেষ করতে না দিয়ে ইনোসেন্ট ভাব ধরে বলে উঠল, এই না না না, এখন আর দেখা ঠিক না। ঠিক আছে, নিচে সবাই আছে, যে কেউ এখানে চলে আসতে পারে। আমরা বরং পরে আবার ভালো করে বাকি দেখাদেখি করবো, ঠিক আছে? নীলার আগে তেরে গিয়ে কিছু বলতে যাবে, তার আগে আবির চোখ মেরে হাসতে হাসতে ওখান থেকে চলে গেল আর পেছন থেকে নীলার আগে কিরমির করতে লাগলো। ও ভেবে পাচ্ছে না এই বাদল লোকটা জিজুর মতো এত ভালো লোকের ভাই কিভাবে হলো। রাত 9টা। সবাই ডাইনিং টেবিলে খেতে বসেছে। আদিত্য নূরকে নানান কথা বলে বলে খাইয়ে দিচ্ছে। আবির বারবার নীলার দিকে তাকিয়ে দুষ্টু দুষ্টু হাসছে আর নীলার আগে কিরমির করছে। আয়াত টেবিলের নিচ দিয়ে বিহানের পায়ে একটু স্লাইড করলো, সাথে সাথে বিহানের কাশি উঠে গেল। বিহান কাশতে কাশতে আয়াতের দিকে তাকাতে আয়াত আবারও দুষ্টু হেসে চোখ মেরে দিল। বেচারা বিহানের কাশি আরো বেড়ে গেল। আবির বিহানের পিঠে চাপড় মেরে বলল, কিরে তোর আবার কি হলো? খাওয়ার সময় তোর ধ্যান কই থাকে? কিছুক্ষণ পর বিহানের কাশি থামলো। বিহান এবার 2 পা চেয়ারে তুলে ভাঁজ করে বসে খাওয়া শুরু করলো। এই মেয়ের কোনো ভরসা নেই, এর কাজই শুধু বিহানকে জ্বালানো। খাওয়া দাওয়া শেষ, সবাই সোফায় বসে আড্ডা দিতে লাগলো। আদিত্য বলে উঠল, হ্যাঁ রে আবির, চাচা চাচি কেমন আছেন? আবির বলল, এখানে আসার আগ পর্যন্ত তো ভালোই দেখে এসেছি, তারপরে জানি না। আদিত্য মুচকি হেসে বলল, চাচা চাচিকে একদিন বাসায় দাওয়াত করতে হবে, ওরা তো নূরকে দেখেনি, এই সুযোগে নূরের সাথেও দেখা হয়ে যাবে। ঠিক আছে ভাই, তুমি যেটা ভালো মনে করো। বিহান ওদের কথা শুনে একটা তাচ্ছিলের হাসি দিল, যা আয়াতের চোখ এড়ালো না। বিহানের এই হাসির কারণ বুঝতে পেরে আয়াত একটা হতাশার নিঃশ্বাস ছাড়ল। একটু পরে বিহান বলে উঠল, তা আবির, লন্ডনে ঘোরাঘুরি কেমতে করলি? আমারেও একটু ক, আমরাও শুনি লন্ডনে কয়টা মাইয়ার চর থাপ্পড় খাইলি? আবির অ্যাটিটিউডের সাথে বলল, আরে বিহান, তুই এখনো আমাকে চিনলি না? মেয়েরা আমাকে চুমু দিয়ে বল পায় না, চর মাথা দূরে থাক। আজকাল তো আবার মেয়েরা আমাকে দেখে একদম বোল্ড হয়ে যায়। কথাটা বলে আবির বাঁকা চোখে নীলার দিকে তাকালো আর নীলা চোখ গরম করে তাকালো। আবির আবার বলে উঠল, আর লন্ডনের মেয়েদের কথা কি বলবো, ওরা তো আমাকে নিয়ে রীতিমতো টানাটানি শুরু করে দিয়েছিল। এখন বেচারা একটা জান কজনকে খুশি করবে, তবু কষ্ট হলো আমি সবাইকে খুশি করেছি। তুই তো জানিস আমি আবার কোনো মেয়ের কষ্ট সহ্য করতে পারি না। আমার তো একটাই ফাঁটা, যেখানেই চাও সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দাও। আর বিদেশি মেয়েদের একটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগে, সেটা হলো তারা কখনো বাঙালি মেয়েদের মতো বিয়ের কথা বলে না। মানে যত খুশি প্রেম করো, বিয়ের কোনো পেরাই নেই। আবিরের কথায় বিহান হেসে দিয়ে বলল, তুই হালা আর সুদলাইলি না। আর নীলা মনে মনে বলল, ছি, লোকটা কত বড় লুচো। আবির আবারও নীলার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, তবে যাই বলিস বিহান, নিজের দেশ তো নিজেরই হয়, আর আমাদের বাঙালি মেয়েদের মতো আকর্ষণীয় কিছুই হয় না। এদের কথাই আলাদা, একটু নাদুস নুদুস, একটু শ্যামলা মতে, একটু কচি কচি, আর অনেক মায়াবী। ইস, এদের ব্যাপারটা অন্যরকম, একদম আপন আপন ফিলিংস আসে। নীলা ভালোই বুঝতে পারছে যে আবির ওর কথাই বলছে। আবির যেমনটা বিশ্লেষণ করছে নীলা ঠিক তেমনই। নীলার আগে কিরমির করে একটা ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, আইসে, পুরান পাগলের ভাত পাই না, নতুন পাগলের আমদানি। রাত 10টা। বিহান একটু আগে আদিত্যের বাসা থেকে স্টাফ কোয়ার্টারে নিজের রুমে এসেছে। রুমে এসে বিহান গায়ের শার্ট খুলে রেখে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর বিহান ওয়াশরুম থেকে বের হয়ে এলো। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের মুখ মুছতে লাগলো। হঠাৎ আয়নায় বেডের দিকে চোখ পড়তে ভ্রু কুঁচকে এলো বিহানের। বিরক্তিতে ছেয়ে গেল মুখমণ্ডল। বিহান এক ঝটকায় পেছনে ফিরে চোয়াল শক্ত করে বলল, আপনি এইখানে কি হরেন?
আপনারে না কতবার হইছি আমার এইখানে একদম আইবেন না, তাও বারবার বেসরমের মতো এইখানে চইলা আহেন কেলা। আয়াত এতক্ষণ বিহানের বেডের ওপর পায়ের ওপর পা তুলে বসেছিল। বিহানের কথা শুনে একটা আবেদনময়ী হাসি দিয়ে বিহানের কাছে এসে বলল, উফ, আপনার এই ভাষা আই জাস্ট লাভ ইট। কি করব, আপনাকে অনেক মিস করছিলাম, তাই তো চলে এলাম। কতদিন আপনাকে দেখতে পাইনি। আপনি কি আমাকে মিস করেছেন? আমি আপনারে মিস কইবার জামু কেলা, আমারে কি কুত্তাই কামড়াইছিনি? এই সব আজাইরা পেশাল রাইখা আপনি বাইর হন এইখান থেকে। জানি মিস করলেও বলবেন না, আমি জানি আপনি আমাকে মিস করছেন। বাই দ্য ওয়ে, আপনাকে খালি গায়ে কিন্তু চরম লাগছে। আপনি যত সুন্দর বডি বানাইছেন সেটা তো আজ না দেখলে জানতেই পারতাম না। নিশ্চয়ই আমার জন্যই বানিয়েছেন, তাই না? আপনি তো আইসা বেসরম দেখতাছি। বিহান এবার তাচ্ছিল্যে সুরে বলল, আর হইবেন না কেলা, দেখতে হইব না মাইয়া ডাকার, যেমন মা হেমন মাইয়া। আয়াত এবার একটু আহত দৃষ্টিতে তাকিয়ে বলল, সবসময় সব কথার মাঝে আপনি মাকে কেন টানেন? আমার মা কি করেছে আপনার? হ্যাঁ, ওই মহিলারে টানার শখও নাইকা আমার, আপনি জানতো এখান থেকে। কথাটা বলে বিহান আয়াতের হাত ধরে টেনে নিয়ে গিয়ে দরজার বাইরে বার করে দিল। তারপর বলে উঠল, আর খবরদার আর কখনো এইখানে আইছেন তো আপনার খবর আছে। কথাটা বলে বিহান ঠাস করে আয়াতের মুখের উপর দরজা লাগিয়ে দিল। আয়াতের চোখের কোণায় এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। লোকটা এমন পাথর কেন? আমার ভালোবাসা কি লোকটা চোখে পড়ে না? বারবার বেশরমের মতো তার কাছে আসি, আর সে কিনা প্রতিবারই আমাকে কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দেয়। তবে এত সহজে আমি হার মানছি না, আমিও দেখে ছাড়বো আপনি আমাকে কেন ভালোবাসেন না। ভালো না বেশি কোথায় যান আপনি? আয়াত চোখের পানি মুছে ওখান থেকে চলে গেল। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।